This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. আপনি তো আশ্চর্য মানবিক, কি করে অক্সিজেন ছাড়া আপনি উঠে যান? এভারেস্টেও কি অক্সিজেন আপনি নেননি? আর তো এভারেস্টে তুষার ঝড়ে অক্সিজেন সিলিন্ডার নিয়েও আজ পর্যন্ত পৃথিবীর কোনো বড় বড় পর্বতারোহীরাও সার্ভাইভ করতে পারেনি, বেঁচে ফিরে আসতে পারেনি। আমি তো এভারেস্টে তুষার ঝড়ের মধ্যে অক্সিজেন ছাড়া গেছি। তাহলে এভারেস্টের পাহাড়ের চূড়ায় তুষার ঝঞ্ঝাট থেকে ভাগীরথী 2 এর তুষার ঝঞ্ঝা কম বিপজ্জনক ছিল না? না, আরো বেশি কঠিন ছিল আমার যে অভিজ্ঞতা হলো। কারণ ভাগীরথী 2-তে যে ক্লাউড বাস্টটা হয়েছিল, তো সেইটাতে আমাকে উড়িয়ে নিয়ে ফেলে দিচ্ছিল। একটা মুহূর্তের জন্য পায়ের আঙুলের শুধু ডগাটুকু টিপ দিয়ে আমি সেই জোরে নিজেকে ব্যালেন্স সামলে নিয়ে। তাহলে কি ওই আঙুলের ডগাটুকুতে গোটা শরীরের ভারটা সেই সময় কতক্ষণ রাখতে হয়েছিল? 27,000 ফুট উচ্চতাতে, ডেথ জোনেরও 1000 ফিট ওপরে, অক্সিজেন ছাড়া, খাবার ছাড়া, জল ছাড়া টোটাল আমি 50 ঘন্টা ছিলাম। শুধু দু পায়ের আঙুলের ওপর ভর দিয়ে -80-90 ডিগ্রি সেন্টিগ্রেড তুষার ঝড় ঝাপটা মারছে। এবং আজ পর্যন্ত এইভাবে পৃথিবীর কেউ বেঁচেই ফিরে আসতে পারেনি। তারপর তো অন্য কথা। জীবনে তো পাহাড়েই আপনার একটা বিরাট সময় কেটেছে, তাহলে কখনো যদি মৃত্যুটা পাহাড়ে হয় তাহলে অনুশোচনা থাকবে না? ধস দেখে ভয় লেগে গেছে। আর আমি তো সম্পূর্ণ একা ঘন জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি। তারপরে হঠাৎ দেখি, যখন ভাবছি আজ তেনজিং নরগে শেরপাকে শ্রদ্ধা জানানো হবে না, এদিকে মা বাবার কথাও মনে করছি। মা বলে দিয়েছে বেশি রিস্ক নিবি না, যেখানে খুব ভয় কিছু দেখবি ফেরত আসবি বলে দিয়েছে। তারপরে দেখি একটা দূর থেকে দেখছি একটা ছোট্ট মানুষ, এইটুকু দেখা যাচ্ছে দূর থেকে, যখন সে দৌড়ে দৌড়ে ধসটা পেরোচ্ছে, তাকে দেখে আমার পুরো সাহসটা চলে এলো। হিমালয়ের বিভিন্ন প্রান্তে মনে হয় প্রত্যেকটা প্রান্তে বোধহয় ঈশ্বরের পদচিহ্ন আঁকা আছে। সেখানে অনেক গল্প, কিংবদন্তি, অনেক কিছু ছড়িয়ে আছে। হিমালয় বোধহয় আশ্চর্য জায়গা। ভাগীরথী 2 যখন যাচ্ছি, গঙ্গোত্রী গোমুখ দিয়ে, ওই গোমুখেই তপবনেই একজন সাধু, তিনি আবার বাঙালি সাধু, এবং সেখানে তো উনি ওই বরফের মধ্যে, ঠান্ডার মধ্যে খালি গায়েতেই রয়েছেন, স্নান করছেন। ওইখান দিয়ে তো গঙ্গার উৎপত্তি, ওখানে স্নান করেন, ওখানে পাথরের কুটির বানিয়ে রয়েছেন। আপনি কি মনে করেন এভারেস্ট জয় করার থেকে অন্নপূর্ণা জয় করা টেকনিক্যালি শক্ত? কিন্তু ধৌলাগিরি ওই অভিযানের খরচ বাঁচানোর জন্য আমি ট্রেনের জেনারেল কম্পার্টমেন্টে টয়লেটের পাশে খবরের কাগজ পেতে বসে চলে গেছি করোনা পিরিয়ডে। এবং নেপালে বাসে সিট নিতে গেলে বেশি টাকা লাগবে, আমি মেঝেতে বসে গেছি এবং রাত্রির বেলা বাসের মেঝেতে ঘুমোচ্ছি। লোকজন জুতো পরেই আমার গায়ের ওপর দিয়ে মারিয়ে দিয়ে চলে যাচ্ছে, এবং বাসের মেঝেতে ঘুমোচ্ছি, জুতো আমার মুখের ওপর, মাথার ওপর জুতো রাখা। পাহাড় যেহেতু ভয়ঙ্কর সুন্দর, সেখানে পৌঁছতে গেলে অনেক প্রতিকূলতা, কিন্তু শারীরিক কি সমস্যা হতে পারে, বিশেষত একজন নারী এবং পুরুষ মহিলা হিসেবে কি ধরনের সমস্যা হতে পারে? মহিলাদের সমস্যাটা কি একটু বেশি হয়? মুখোমুখি হতে এমনও হয়েছে আমাকে সামিট করতে দেবে না বলে মুখে ঘুষি মেরে ফেলে দিয়েছে, ধাক্কা মেরে ফেলে দিয়েছিল। আমি শুনেছি অনেক ফুটপাতে বিক্রি করেন এরকম মানুষও আপনাকে টাকা অর্থ সাহায্য পাঠিয়েছে। হকার, সবজি বিক্রেতা, তারা দিন আনি দিন খায়, সেই টাকা আমার কাছে তুলে দিয়েছে। এমনকি কি বলবো, একটা মন্দিরের সামনে আমাকে নিয়ে প্রোগ্রাম হয়েছিল। আমার অভিজ্ঞতা শুনে একজন, মানে তাদেরকে তো আমরা হয়তো ভিখারি মানুষই বলি আমাদের সমাজের ভাষায়, কিন্তু কত বড় মাপের তিনি, ওই মহিলা আমার মায়ের মতো আর কি, উনি সেই মন্দিরে থাকেন। উনি আমার কথা শুনে এগিয়ে এলেন এবং ওনার কাছে যা ছিল আমাকে দিয়ে দিচ্ছেন, এবং আমার কাছে হাত জোড় করতে বলছেন যে তুমি এভারেস্টের চূড়ায় পৌঁছে এসো। পর্বত আরোহণে নিশ্চয়ই সিলেবাস নেই, কিন্তু একটা সিলেবাস যদি ধরে চলি আমরা, 14টা শীর্ষ শৃঙ্গ আছে। তার মধ্যে কটা শৃঙ্গ বিজয় হলো, আর কতগুলো বিজয় করতে হবে? 26,000 ফুট ডেথ জোন, তার উপরে তো 14টা। তার মধ্যে আমার 6টা উচ্চতম শৃঙ্গ হয়ে গেছে, আর 5টা শৃঙ্গ তো ওই ভারত পাকিস্তান বর্ডারে, যেটা গিলগিট বালতিস্তানে, ওখানে ইন্ডিয়ানদের এখনো পারমিশন দেওয়া হয় না। বাকি 9টা রইল। এবার চীনের এই দুটো হয়ে গেলে 8টা হয়ে যাবে আমার, আর কাঞ্চনজঙ্ঘা একটা, তাহলে বাকি থাকে। Gauri Devi Institute of Medical Sciences and Hospital, GT Road, Rajpath, Durgapur. Best place to study. For contact us
Call 7797662222 97756962337. আমি ঋতব্রত ভট্টাচার্য, শুরু করছি আর প্লাস নিউজ রুম। আমার সঙ্গে রয়েছে মৌসুমী, রয়েছে পিউ, সুস্মিতা এবং পারমিতা। আর আমাদের মুখোমুখি আশ্চর্য মানবী, হ্যাঁ, এভারেস্ট জয়ী পিয়ালি বসাক। পিয়ালি, আমরা আপনাকে স্বাগত জানাচ্ছি আর প্লাস নিউজ রুমে। খুব ভালো লাগছে আপনি রয়েছেন। আমি প্রথমেই যে কথা দিয়ে শুরু করলাম যে আপনি তো আশ্চর্য মানবী, কি করে অক্সিজেন ছাড়া আপনি উঠে যান? এভারেস্টেও কি অক্সিজেন আপনি নেননি একদম? হ্যাঁ, এখন আমি যেটা দেখছি যে মানে আমার অক্সিজেন স্যাচুরেশন ওপরে অনেক বেশি থাকে, অন্যদের যেখানে 50-60 নেমে যায় ডেথ জোনের ওপরে, আমার সেখানেও 97-98 স্যাচুরেশন থাকে, যে কারণে আমি তো এভারেস্টে তুষার ঝড়ের মধ্যে অক্সিজেন ছাড়া গেছি। হ্যাঁ, তো এবং এভারেস্টে তুষার ঝড়ে অক্সিজেন সিলিন্ডার নিয়েও আজ পর্যন্ত পৃথিবীর কোনো বড় বড় পর্বতারোহীরাও সার্ভাইভ করতে পারেনি, বেঁচে ফিরে আসতে পারেনি। এমনকি শেরপারা, যারা মানে ওই উচ্চতাতে জন্মায়, যারা অনেক শক্তিশালী থাকে পাহাড়ে, তারাও কিন্তু অক্সিজেন নিয়েও তুষার ঝড়ে এখনো পর্যন্ত কেউ বেঁচে ফিরে আসেনি। তো আমরাই প্রথম, মানে আমি গিয়েছিলাম তুষার ঝড়ের মধ্যে অক্সিজেন ছাড়া আমি করে এসেছিলাম আরোহণ, এবং এভারেস্ট এবং লোৎসে দুটো, লোৎসে চতুর্থ উচ্চতম শৃঙ্গ, দুটো শুধুমাত্র আমি এবং আমার শেরপা স্যারই ছিলেন ওই তুষার ঝড়ের মধ্যে। সারা পৃথিবী থেকে যত পর্বতারোহীরা এসছিলেন, কারণ ওখানে রেড অ্যালার্ট জারি হয়ে গিয়েছিল যে তুষার ঝড় আসছে, তো সুতরাং স্বাভাবিক সবাই নিচে চলে গিয়েছিলেন ভয়েতে। তুষার ঝড়ে ওই উচ্চতাতে থাকার কোনো কথাই নেই, 29,035 ফুট উচ্চতা এভারেস্টে। তো এমনি ওখানে -50-60 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা গরমকালেই থাকে। তো যখন তুষার ঝড় আসে -70-80 -100তেও চলে যায়। হ্যাঁ, এবং তুষার ঝড়ে তো আমাদের উড়িয়ে নিয়ে আছাড় মেরে মেরে ফেলছিল, মানে এভারেস্টের একদিকে নেপাল, একদিকে তিব্বত। তো আমাকে এবং শেরপা স্যারকে মানে আছাড় মেরে মেরে ওই তিব্বতের দিকে ফেলে দিচ্ছে, এবং ওখানে তো পুরো খাড়াই। যখন আমরা খাড়াইতে পড়ে যাচ্ছি, মানে ওঠাটা খুব কঠিন হয়ে যাচ্ছে, কারণ এমনিতে তো ওপর দিকে তাকিয়ে ক্লাইম্ব করতে হচ্ছে, পুরো খাড়াই, ওপর দিকে তাকিয়ে করছি। এবার তুষার ঝড়ের ঝাপটা পুরো এসে মানে গালের পুরো তো চামড়া খুবলে নিয়েছিল, চোখ টোক সব খুবলে নিচ্ছে, এবং ওখানের বরফগুলো পাথরের কুচির মতো কঠিন হয়, আর সেরকম ঠান্ডা। তার উপর কি হচ্ছে, তুষার ঝড় যখন চলে আবার ধস নাবে, কারণ পাহাড়ের ঢালে, বরফের খাড়াই ঢালে বেশি তো বরফ জমা হতে পারে না, যখন অনেকটা হয়ে যাবে আবার ধস আকারে নেমে আসছে সেই ওপর দিকে যখন। আর আমি তো অক্সিজেন ছাড়া হাঁ করে নাক দিয়ে মুখ দিয়ে সব দিয়ে নিঃশ্বাস নিচ্ছি, যত শরীরে শক্তি আছে, তো হাঁ করে যে নিঃশ্বাস নিচ্ছি, ওপরে উঠছি, পুরো ধস বরফের ডেলাগুলো বড় বড় এসে মুখের মধ্যে ঢুকে যাচ্ছে, নাকের মধ্যে ঢুকে যাচ্ছে, চোখের মধ্যে ঢুকে যাচ্ছে সব। তো সেইভাবে মানে তাহলে কতটা কষ্ট, এইভাবে যদি বরফের ওরকম একটা ধস মুখে চাপা পড়ে যায়, সেইটার সাথেও লড়াই করে করে অক্সিজেন ছাড়া উঠছি, তাও কি 2 পা উঠছি, 5 পা নেমে যাচ্ছে, মানে সেই ছোটবেলার অঙ্কের মতো। হ্যাঁ, যে ওই বাঁদর 4 পা উঠছে, আবার 2 পা নেমে যাচ্ছে। আপনি তো অঙ্কেতেও খুব মেধাবী, আমি এই বিষয়ে পরে অবশ্যই আসবো, কিন্তু তার আগে দুটো প্রশ্ন আপনাকে করছি। আপনি একেবারে অন্যভাবে নেবেন না, ধরে নিন একটু টাফ প্রশ্ন। তুষার ঝড় চলছে, অক্সিজেন ছাড়া আপনি গিয়ে যাচ্ছেন, যেটা পর্বতারোহী যারা রয়েছেন তাদের কাছে একটা বিপজ্জনক শুধু নয়, এ ধরনের ঘটনা তারা ঘটান না। এই যে বেপরোয়াভাবে তুষার ঝড়ের মধ্য দিয়ে উঠে যাওয়া, এটা কি শুধুমাত্র বাহবা করাবার জন্য, সাবাসী পাওয়ার জন্য, বা কোথাও একটা দৃষ্টান্ত তৈরি করার জন্য? প্রকৃতির সাথে আমরা কিন্তু মানুষ এত ক্ষুদ্র, প্রকৃতির কাছে লড়াই করে পারবো না। এবং পর্বতারোহণে প্রথমেই শেখানো হয় প্রকৃতির সাথে তো কোনো বাহবা বা পাঙ্গানের কোনো জায়গাই নেই। আমরা তো ওখানে একটা বিন্দুরও 1000 ভাগের 1 ভাগ, আমাদের দূরবীন দিয়েও খুঁজে পাওয়া যায় না ওই উঁচু পাহাড়ে, সেখানে তুষার ঝড়। তো আমি যেটা করেছিলাম, খানিকটা বাধ্য হয়ে ডিসিশন নিয়েছিলাম, কারণ ক্রাউড ফান্ডিং করে আমার ওই অভিযানের ফান্ড হচ্ছিল। তো ক্রাউড ফান্ডিংয়ে যেহেতু সময় বেশি লাগে, আমার পারমিশন আসেনি টাইমের মধ্যে, ওখানে ওয়েদার উইন্ডো বলে, এমনিতে আমাদের 1 মাস 2 মাস ধরে অভিযান চলে, রুট ওপেন হয়, লোড ফেরি হয়। তারপরে যখন সামিটে যাচ্ছি, আমার যেহেতু তখনও পারমিশন আসেনি, আমার লেট হয়ে যায়। তারপরে যখন কিছু টাকা কান্নাকাটি করে পারমিশন পাই, তখন এবার তুষার ঝড় এসে যায়, রেড অ্যালার্ট জারি হয়ে যায়। এবার আমি তখন যদি ক্যান্সেল করে দিই, অন্যরা যেমন সবাই ফেরত চলে যায়,
আমি যদি তাদের মতো ক্যান্সেল করে দিতাম, আমার তো আর এই সাহায্যটা এত মানুষ, যে গরিব মানুষ থেকে সমস্ত ডাক্তার টিচার সবাই করেছেন, হ্যাঁ, তো বারবার পাবো না, তো আমাকে রিস্কটা নিতে হয়েছিল। মানে যে শুধুমাত্র আমি শুনেছি যে যারা বাজারে বিক্রেতা তারা থেকে শুরু করে ডাক্তার, শিক্ষক শিক্ষিকা, পরিচিত মানুষজন অনেকে আপনাকে সাহায্য করেছেন, তাহলে কি সেই সাহায্যটার কথা ভেবে তাদের মুখগুলো ভেসে আসছিল, একদম, তাই প্রাণের ঝুঁকি নিয়ে বেরিয়ে পড়া তুষার ঝড়ের একদম মধ্যে? তাদের মুখটা, কারণ তারা আশা করে আছে যে আমি সামিট করব, চন্দননগর থেকে একজন এভারেস্টে পৌঁছবে। তবে আমি এটা বলবো, আমি এটা হটকারিতা করে কিন্তু নিইনি, আমি 5 বছর বয়স থেকে পাহাড়ে ওটা ট্রেনিং নিচ্ছি এবং এর আগে তুষার ঝড়ের মুখোমুখি হয়েছিলাম, তাই জন্য আমার কনফিডেন্ট ছিল এবং সেটা আরো ভয়ঙ্কর ছিল। কারণ আপনারা সবাই জানবেন 2013-তে উত্তরাখণ্ডে ক্লাউড বার্স্ট হয়েছিল, যখন কেদারের মন্দির একটুর জন্য বেঁচে যায়, বিশাল ভাইরাল হয়েছিল সেটা, এবং আর্মির পুরো হেল্প কেদারের মন্দিরে ওখানে পৌঁছে গিয়েছিল তীর্থযাত্রীদের উদ্ধার করতে। কিন্তু ওটা গঙ্গোত্রী গোমুখ যেটা আমরা বলি, হ্যাঁ, ভুজবাসা থেকে তারপর গোমুখ, তো অনেকেই যেখানে গঙ্গার উৎপত্তি সবাই জান, তো ওখানে আমরা গিয়েছিলাম আবার ভাগীরথী 2 শৃঙ্গটাতে, মানে আমরা 22-23 হাজার ওই সময়তেই ছিলেন, ওই সময় যখন তুষার ঝড় ক্লাউড বার্স্টটা হয়েছে, সেই মেঘটার মধ্যে আমরা ছিলাম, যে মেঘেতে ক্লাউড বার্স্ট হয়েছে, এবং দিনের বেলাতে পুরো রাতের মতো ঘন অন্ধকার হয়ে গেল, হ্যাঁ, এবং নিজেদের হাতটা এখানে রেখে নিজেদের হাতটা দেখতে পাচ্ছি না, এত ঘন অন্ধকার, এবং আমাদের তুষার ঝড়ে উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে, মানে দমকা আসছে হঠাৎ হঠাৎ, বুঝতেও পারছি না কখন তুষার ঝড়। তাহলে তুষার ঝড়ের সঙ্গে আপনার মোলাকাত এভারেস্টের চূড়ার আগে আপনার হয়ে গিয়েছে, এবং সেটা হয়ে গিয়েছে একেবারে ভাগীরথী 2-তে। এবং 4-5 দিন আমরা খাওয়া নেই, ঘুম নেই, তাঁবু আমাদের 10-12 ফিট বরফের নিচে চাপা পড়ে গিয়েছিল, এবং খাড়াই যে পাথরের দেওয়াল, বরফের দেওয়াল, সেখানে আর মানে এক মুহূর্তের জন্য আমি বেঁচে গেছি, মানে উড়িয়ে নিয়ে গিয়ে ফেলে দিচ্ছিল, এবং সেই সময় কোনো দড়িও ছিল না, কারণ ওটা এত ডিফিকাল্ট জায়গা, এবং লুজ বোল্ডার ছিল, লুজ রক, একটার ওপর জাস্ট একটা সাজানো, সেখানে কোনো অ্যাঙ্কার করার দড়ি লাগানোর আমাদের জায়গা ছিল না, শুধু পায়ের আঙুলের ডগাটুকু দিয়ে আমরা উঠছিলাম, পিঠে ভারী ব্যাগ, 15-20 কেজি ওজনের ব্যাগ রয়েছে। তাহলে এভারেস্টের পাহাড়ের চূড়ায় তুষার ঝঞ্ঝার থেকে ভাগীরথী 2 এর তুষার ঝঞ্ঝা কম বিপজ্জনক ছিল না? না, আরো বেশি কঠিন ছিল আমার যে অভিজ্ঞতা হলো, কারণ ভাগীরথী 2-তে যে ক্লাউড বার্স্টটা হয়েছিল, তো সেইটাতে আমাকে উড়িয়ে নিয়ে ফেলে দিচ্ছিল, একটা মুহূর্তের জন্য পায়ের আঙুলের শুধু ডগাটুকু টিপ দিয়ে আমি সেই জোরে নিজেকে ব্যালেন্স সামলে নিয়ে। তাহলে কি ওই আঙুলের ডগাটুকুতে গোটা শরীরের ভারটা সেই সময় কতক্ষণ রাখতে হয়েছিল? আমরা তো পুরোই ক্লাইম্ব করি, আঙুলের ডগা দিয়ে দিয়েই সারাক্ষণই থাকি, ওটা আমাদের ছোট থেকে প্র্যাকটিস। কিন্তু তখন একটা বিশাল বড় পাথর দেখে, ওখানে 20-25 ফুট বা আরো বড় বড় পাথর, একটার ওপর একটা চূড়া অবধি সাজানো, আকাশ অবধি উঠে গেছে, একটা বিশাল বড় পাথর দেখে একটু ধরতে গিয়েছিলাম, যে পেছনে পড়ে যাচ্ছি, হাজার হাজার ফিট নিচে গ্লেসিয়ার, পাথরটাকে ধরতে যাচ্ছি, দেখছি পাথরটা জাস্ট নড়ে উঠেছে, আর ওপরের পাথরগুলো সব নড়ে উঠেছে, মানে আমি পড়লে আমার ওপরে সব পাথরের ধসটা পুরো গিয়ে 1000 ফিট নিচে গিয়ে পড়বে, মানে আমি পাউডার হয়ে যাব। তখন ওই পাথরটা ছেড়ে দিয়েছি, সেই কারণে শুধু পায়ের আঙুলের ওপর জোরে পুরো বডির ব্যালেন্স, পুরো ব্যাগের ব্যালেন্স আমাকে সামলাতে হয়েছিল। আমি তো ভাগীরথী 2 দেখিনি, আমরা যারা সাধারণ মানুষ আমরা দেখিনি, কিন্তু তারপর আমরা তীর্থযাত্রীদের উদ্ধার করেছিলাম, 100 তীর্থযাত্রীকে আমরা থেকে ওই গঙ্গোত্রী থেকে আবার উদ্ধার করে নামিয়েছিলাম। ওই রাস্তাটা তো ভেঙে গিয়েছিল, গঙ্গ থেকে গম্মু, পুরো খাড়াই পাহাড়ের ধার বেয়ে বাচ্চাদের কোলে নিয়ে, তারা তো পাহাড়ের ট্রেনিং নেই, তাদের কাছে দড়ি নেই, আমরা দড়ি লাগিয়ে, কারণ ওখানে আর্মির হেল্প পৌঁছয়নি, সবাইকে প্রাণে বাঁচাতে পেরেছিলেন, সবাইকে প্রাণে বাঁচিয়েছিলাম। দেখুন আমরা তো ভাগীরথী 2 দেখিনি, আপনি হিমবাহের কথা বলছিলেন, আমরা পানপাতিয়া গ্লেসিয়ারটা দেখেছি অনেক দূর থেকে, আমি সাংবাদিক হিসেবে। তা পানপাতিয়া গ্লেসিয়ার ভাগীরথী 2 এর থেকে অনেক হয়তো সহজ, কিন্তু সে তো ভয়ানক জায়গা সব। তা এই সব জায়গায় ধরুন, যেখানে ধরুন গ্লেসিয়ার রয়েছে, কোথাও খুব চড়া রয়েছে, আপনি বলছিলেন এই যে 20-25 ফুটের সমস্ত পাথরগুলোকে ধরে বাঁচার চেষ্টা, একেবারে সরীসৃপের মতো বোধহয় এগোতে হয়। হ্যাঁ, একদম, মানে তার উপর কি ভার্টিক্যাল উঠতে হয়, মানে সরীসৃপের মতো পাথরের গা ঘেঁষে ঘেঁষে উঠতে হয়। এবার পাথর থেকে যদি বেশি দূরে নিয়ে হয়ে যায়, তাহলে ওইখানে হাওয়া ঢুকে তুষার ঝড়ের ধাক্কাতে আরো ফেলে দেবে, ওই জন্য একবারে গা ঠেসিয়ে। তার মানে মানুষের শরীর এবং পর্বতের যে গা, সেটাকে একেবারে কাছাকাছি রাখতে হয় যাতে হাওয়া না ঢুকতে পারে, এবং এইভাবে এগিয়ে যায়। এবং আপনি তো গেছেন, জানেন ওখানে তো গ্লেসিয়ারে ফাটলেও ভর্তি থাকে,
প্রিভার্স বলে যেটাকে, এবং কয়েক মাইল, কত মাইল গভীর কেউ জানে না, এবং উপরে যদি একবার তো সেখানে পড়লে তলিয়ে যাবেন একবারেই, এবং কত পর্বতারোহী ওইভাবে তলিয়ে গেছে। আমিও পড়েছিলাম এভারেস্টের ক্যাম্প 2-তে, কিন্তু তখন ওই আমার একটা পা ফাটলের একটা জায়গা সরু ছিল, ডান পাটা আটকে যায়, তার জন্য বেঁচে গিয়েছিলাম। তখন দড়িও লাগানো ছিল না, পুরো ফাটলে ঢুকে যেতাম। তো তারপরে তো তখন তুষার ঝড় চলছে, এবার শেরপা স্যার আমাকে একা তুলতেও পারছে না, ফাটলে পুরো আটকে গিয়েছিলাম। তো তারপরে শেরপা স্যার আবার গেছে ওপরে অন্যান্য শেরপাদের ডাকতে। তো ওই 2-3 ঘন্টা পুরো আমি খোলা, মানে ওই পুরো ফাটলের ভেতরে একা একা, এবং তখন কতটা তাহলে মানসিক অবস্থা, টেনশন হয়তো আন্দাজ করা, প্রায় 2-3 ঘন্টা। কারণ শেরপা স্যার তো আবার সেই ওপরের ক্যাম্পে আছে শেরপাদের। এই 2-1 ঘন্টা মনে হচ্ছিল কি, মানে অনেকের কাছে শুনেছি যে এই রকম সময়গুলোকে এক একটা মিনিটকে মনে হচ্ছে এক একটা ঘন্টা, যুগ। হ্যাঁ, এবং আমার শুধু ভয় হচ্ছে যে ফাটলটা যদি, ওখানে তো সবসময় পরিবর্তন হতে থাকে, ফাটল বড় হতে থাকে, ধস নামতে থাকে। আমি ভাবছি যে এখন তো ফাটলে আটকে আছে, ঠিক আছে, ফাটলটা যদি একটু বড় হয়ে যায় তাহলে তো গলে পুরো নিচে চলে যাব। আর আইস এত স্লিপারি হয়, কোনোভাবে আমি আটকাতে পারবো না নিজেকে, পুরো ফাটল, এবং ঢুকে গেলে যদি তলায় গিয়ে বেঁচেও থাকে ওইভাবেই মরতে হবে, কারণ কেউ তুলতে পারে না। অনেক সময় মনে হচ্ছিল না সেই সময় মৃত্যুটা এইভাবে লেখা আছে? হ্যাঁ, মা বাবার কথাও খুব মনে পড়ছিল, কিন্তু সবসময় পাহাড়কেই আমি ভগবান হিসেবে দেখি। 5 বছর বয়সে তো পাহাড়েই আমার পুরো জীবনটাই তো কেটেছে, তো এবং জীবনে যা কিছু পেয়েছি সব কিছুই আমার পাহাড়েরই দেয়া। সুতরাং যখন মৃত্যুর মুখোমুখি হই আমি ভাবি যে হিমালয় যদি চায় আমার জীবন এখানেই শেষ, এই অবধি, তো সেটা আমার কোনো অসুবিধা নেই। পাহাড় আপনাকে যশ খ্যাতি সবই দিয়েছে, অর্থটা বলছি না, তার কারণ আমি জানি আপনার অনেক ঋণ আছে এখন। অর্থ যাবে আসবে ওটা নিয়ে ভাবি না, কিন্তু মানুষের যে ভালোবাসা পেয়েছি, পাহাড় আমাকে যেটা দিয়েছে সেটা অমূল্য সম্পদ। ওটা তাহলে কখন এটা প্রশ্নটা করা উচিত না, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে এই প্রশ্নটা আমার খুব করতে ইচ্ছে করছে, দর্শক এবং আপনি আমাকে মাফ করে দেবেন। সেটা হচ্ছে জীবনে তো পাহাড়েই আপনার একটা বিরাট সময় কেটেছে, তাহলে কখনো যদি মৃত্যুটা পাহাড়ে হয় তাহলে অনুশোচনা থাকবে না? না, একদমই না, বরঞ্চ আমি চাই যেন পাহাড়েই হয়, কারণ পাহাড়ই আমাকে জন্ম দিয়েছে। কারণ যেভাবে ছোটবেলা থেকে আমাদের বাড়ির যা পরিস্থিতি ছিল, আমার জন্য আমার মা বাবার পাহাড়ে যাওয়া, আমার আগে আমার মা বাবা কখনো হিমালয় দেখেনি বা বাড়ির চৌকাঠের থেকে বেশি দূর যায়। আমরা অনেকে শুনেছি কিশলয়ে যে বই ছিল, পাঠ্য বই, সেখানে তেনজিং নোরকের যে গল্প, সেটা খুব ছোটবেলায় মা আপনাকে পড়ে শুনিয়েছিল, তখন আপনি সেই ক্লাসে ওঠেননি, এবং তখন থেকেই তেনজিং নোরকের এভারেস্ট জয়ের কথা শুনে আপনিও ভেবেছিলেন এভারেস্ট জয় করবেন। এটা কি ছোটবেলার স্বপ্ন? একদমই, মানে আমার 4-5 বছর যখন বয়স, মা উঁচু ক্লাসের বইগুলো এনে সব পড়াতো, তখনই তো তেনজিং নোরগে স্যার এডমন্ড হিলারির এভারেস্ট বিজয় গল্প, তখনই মনে হতে থাকে যেন আমি হিমালয় ছাড়া বাঁচবো না, হিমালয়তে আমাকে যেতেই হবে, এভারেস্টে যেতেই হবে। এবং তখন থেকে আর একটা আমার স্বপ্ন ছিল যে তেনজিং নোরগে স্যার আমার কাছে তখন থেকে ভগবান, যে উনি কোথাও ওই ছোট, ওই বইতেও এখনো দেখবেন লেখা আছে, শলুখুম্বুতে তিব্বত বর্ডারের কাছে একটা গ্রামে উনি জন্মেছিলেন, ছোটবেলাটা কেটেছে। তো সেই থেকে আমার স্বপ্ন যে আগে তেনজিং নোরগে স্যার বাড়ি যাব, আগে ওনাকে শ্রদ্ধা জানিয়ে আসবো, দিয়ে আমি পর্বতারোহণ শুরু করবো। গিয়েছিলেন বাড়ি? গিয়েছিলাম তো ছোট থেকে, সেই স্বপ্নটা পুরো। মা বাবা স্যার তার জন্য নেপাল গেলে, তখন তো 5 বছর বয়স, মা বাবাও নিয়ে যেতে পারেনি ওই তিব্বত বর্ডারের কাছে, অনেক দুর্গম জায়গা। তারপরে আমি গিয়েছিলাম 2008-এ, প্রথম আমার ওই উচ্চতম শৃঙ্গগুলো যে পর্বত অভিযান শুরুর আগে আমি ভাবলাম যে না, আগে ওনাকে শ্রদ্ধা জানাবো, তারপর আমি অভিযান শুরু করব। গেলাম, সেই বৃষ্টি, তখন জুলাই মাস, ওখানকার লোকাল যারা পাহাড়ি শেরপা তারা ওই বর্ষার মধ্যে পাহাড়ে ওঠানামা করে না, কারণ বর্ষাতে প্রচুর ধস নামে, এবং সেই ধস বিশাল বড় বড়। আমি তখন ওখানে গেলাম, শুরু করলাম ট্রেকিং, সবাই বাধা দিচ্ছে, শেরপারা বাধা দিচ্ছে যে এখন যেও না, প্রচণ্ড বিপজ্জনক। তারপর আমি আমার অভিজ্ঞতা বললাম, তার আগে অলরেডি আমার 8-9টা অভিযান হয়ে গেছে পর্বত শৃঙ্গ, সেগুলো হচ্ছে ইন্ডিয়ান হিমালয়তে 22-23 হাজার ফুট উচ্চতার, সেগুলো আমার তো অভিজ্ঞতা, সেগুলো তো বিশাল অভিজ্ঞতা। তো তারপরে সেটা শুনে ওরা বললো যে তাহলে তুমি পারবে, বিপদ পেরোতে পারবে, যাও। ওরা পারমিশন দিল, সেরপরে আমি যাওয়া শুরু করলাম। গিয়ে দেখি এত বিশাল বিশাল ধস, মানে তো চূড়া তো আকাশে ঠেকে যায় হিমালয়ের চেয়ে, সেখান থেকে নেবে একবারে, আর তার খাদের তো শেষ দেখা যায় না, খাদও অনেক গভীর, সেই অবধি ধস। তখন আমি ভাবছি তাহলেই আমার এখানে যাত্রা শেষ, আর আমি এগোতে পারবো না, এই ধস পেরোতে। তখন তো বুক ঢিপ ঢিপ করছে, হৃৎপিণ্ড মানে ধক 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 করে চলছে, এই ধস দেখে ভয় লেগে গেছে। আর আমি তো সম্পূর্ণ একা, ঘন জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি।
তারপরে হঠাৎ দেখি যখন ভাবছি আজ তেঞ্জিং নরগে শেরপাকে শ্রদ্ধা জানানো হবে না, এদিকে মা বাবার কথাও মনে করছি, মা বলে দিয়েছে বেশি রিস্ক নিবি না, যেখানে খুব ভয় কিছু দেখবি ফেরত আসবি বলে দিয়েছে। তারপরে দেখি একটা দূর থেকে দেখছি একটা ছোট্ট মানুষ এইটুকু দেখা যাচ্ছে দূর থেকে, তখন সে দৌড়ে দৌড়ে ধসটা পেরোচ্ছে। তাকে দেখে আমার পুরো সাহসটা চলে এলো যে না, আমাদের তো ট্রেনিংয়ে এটাই শিখিয়েছে যে ধসের এরিয়া, যেটা পাথরের ধস হোক বরফের ধস হোক, সেখানটা দৌড়ে দৌড়ে ক্রস করতে হয় যাতে ধস যেতে যেতে না ধসে। কিন্তু সেখানে তো আমরা টিমের মধ্যে থাকি, যখন ধস ক্রস করি টিমের বাকিরা আমাদের কিন্তু সাবধান করে, ওপর থেকে পাথর পড়ছে বা ধস নামছে সাবধান করে দেয়। এখানে তো আমি একা, কিন্তু ওকে দেখে পুরো আমার বুকে বল চলে এলো এবং আমি ওইভাবেই পুরো দৌড়াতে শুরু করলাম এবং দৌড়ে দৌড়ে ধস ক্রস করে গেলাম। কিন্তু তখন আমার যে এই জঙ্গলের মধ্যে কেউ নেই, শেরপারা জানে, তাহলে ইনি কে যে আমাকে পথ দেখালেন, যিনি আমাকে তেঞ্জিং নরগে শেরপার কাছে পৌঁছানোর রাস্তা করে দিলেন, তখন আমাকে দেখতেই হবে সে কে। আমি দৌড়েই যাচ্ছি তাকে ধরবার জন্য। হঠাৎ মানে একটাই তো যাওয়ার জায়গা, ও মানে পুরো ভ্যানিশ, মানে ভূতের মতো ব্যাপার, মানে পুরো আমি চোখে চোখে দেখছি, চোখের আড়াল করছি না যে সে কে, তাকে দেখবো বলে, কিন্তু একদম হাওয়া হয়ে গেল হঠাৎ। আপনি কি এখন মনে করেন এটা অলৌকিক ঘটনা? একবারেই তাই, মানে ওখানে কেউ আসার মতনই ছিল না তখন, ওই ঘন জঙ্গল ঝড় বৃষ্টির মধ্যে। এবং তারপরে তো আমি তেঞ্জিং নরগে শেরপার বাড়িতেও পৌঁছে গেলাম, তাকে শ্রদ্ধা জানিয়ে এলাম, এবং তারপর থেকেও অলৌকিক ঘটনা তো অবশ্যই, মানে আমরা এই অলৌকিক ঘটনায় আসবো, কিন্তু শেষ পর্যন্ত কতদূর দেখতে পেয়েছিলেন তাকে, যে আপনাকে ত্রাতার ভূমিকায় এগিয়ে এসে ওই ঝঞ্ঝার সময় গভীর জঙ্গলে আপনাকে পথ দেখালো? মানে ওই রকম 5-7 মিনিট অবধি তো তাকে পুরো আমি ফলো করে রেখেছি, কারণ ওখানে পায়ে চলা তো যা সরু রাস্তা, আর তো ওখানে আশেপাশে তো জানেন খাড়াই পুরো পাথরের দেওয়াল থাকে, অন্য কোনো জায়গায় যাওয়ারও জায়গাই নেই। তো ওই ধরে ধরেই আমিও দৌড়চ্ছি সে সামনে, তাকে ধরবো, কিন্তু হঠাৎ দেখি সে যখন কাছাকাছি প্রায় এসে গেছি তাকে দেখবো, তখনই মানে আর উনি পুরোই ভ্যানিশ। মানে আমি চারিদিকে তাকাচ্ছি, পাহাড়ের ওপর দেখছি কোথাও ওদিকে গেল কিনা, খাদের দিকে দেখছি নেমে গেল কিনা, কোথাওই নেই তিনি। ভয় পাননি? না, ভয়টা পাইনি। পাহাড়ে এইটাই অদ্ভুত ব্যাপার, যেগুলোতে হয়তো সমস্ত মানুষই ভয় পেয়ে যাবে, ভয়ঙ্কর ভয়ঙ্কর ব্যাপার, সেখানে কারণ পাহাড়ের উপর আমার আলাদাই, বললাম না, পাহাড়কেই মানে মা মনে করি বা ভগবান মনে করি, বা বললাম আমি যে জীবনটা পেয়েছি আমার মা বাবার জীবন, মা বাবা এত কষ্ট এবং অশান্তির মধ্যে কাটিয়েছে, পাহাড়ে গিয়েই আমার মা বাবা শান্তি পেয়েছে। এবং আমার মাও সবসময় বলতেন আমি যেন পাহাড়ে গিয়ে মরতে পারি, তো সেইটা হলো না, বাড়িতে বা হসপিটালে উনি চলে গেলেন, কিন্তু আমি যেন সেই মা বাবা দুজনেই চলে গেছেন। কিন্তু এখন তো তারা পাহাড়েই আছেন, হিমালয়তেই আছেন, ভগবানরা তো ওখানেই থাকে, তো সুতরাং হিমালয়তে গেলেই বরঞ্চ আবার মা বাবাকে পাবো। তো সুতরাং একদমই আমার ভয়। এবং আমি ধৌলাগিরি ক্যাম্প 2-তে পুরো একা 3 রাত্রির কাটিয়েছি, যেটা আমাদের পর্বতারোহণের যে শেখানো হয় যে একা একদম পাহাড়ের উপরে থাকতেই নেই, যেহেতু অক্সিজেন কম, হ্যালুসিনেশন হয়, অনেকের অনেক রকমভাবে অসুস্থ হয়ে পড়ে, হার্ট ফেলিওর হয়ে যেতে পারে। এবং আমার সামনে সেরকম ঘটেওছে, পৃথিবী বিখ্যাত বড় বড় পর্বতারোহীরা সামিট করে নেমেছে, তাঁবুর ভেতরে হার্ট ফেলিওর হয়ে গেছে, কেউ জানতেই পারেনি, তাকে ডাকতে গিয়ে দেখছে যে সে মৃত, এরকমও হয়েছে। তো সেইখানে আমি, কারণ ধৌলাগিরি আমি অক্সিজেন ছাড়া করেছিলাম, তো সেইখানে কিছু কিছু আমাদের ওই কারণে বেশি হাইটে বেশি প্র্যাকটিস করতে হয়। তো আমরা যখন ক্যাম্প 1-এ ছিলাম, তো বিভিন্ন কারণে শেরপা স্যার বেস ক্যাম্পে গেছি, আর আমি গেছি অ্যাক্লিমাটাইজেশনের জন্য, মানে শরীরকে মানিয়ে নেয় উচ্চতার জন্য। আমি গেছি ক্যাম্প 2-তে, কারণ নিচে নেমে আমার কোনো লাভ হবে না, ওপরে গিয়ে যত প্র্যাকটিস। তো আমি একা ক্যাম্প 2-তে চলে গেছি, সব খাবার দাবার, বিউটেন গ্যাস, ছোট ছোট গ্যাস থাকে, বরফ গলিয়ে জল করে খেতে হয়, সব যন্ত্রপাতি নিয়ে আমি একা গেছি। তার মধ্যে তুষারঝড় এত বেড়ে গেছে শেরপা স্যার আর নিচ থেকে আসতে পারেনি। এবার আমি বললাম ওখানে পুরো ফাটলে ভর্তি থাকে, তো উপরে বরফ পড়ে গেলে ফাটলগুলো দেখা যায় না, তখন খুব রিস্ক, তখন কেউই কোনো মানুষই ওঠানামা করে না পাহাড় দিয়ে, ফাটলে পড়ে গেলে তো শেষ। তো সেই আমি 3 রাত একা ওখানে চলে গেছি, এবং কোনো ব্যাপারই না, আমার তো হ্যালুসিনেশন হয় না, পুরো বরঞ্চ একা আরো স্বর্গ, মানে আমার কাছে ভিডিও করছি, ফটো ভিডিও প্রচুর করছি, অসাধারণ। কখনো কিন্তু পিয়ালি, আমার এই প্রশ্নটা রয়েছে, আপনি যখন এভারেস্ট জয়ের পর বিভিন্ন জায়গায়, তারা অবশ্যই সব পর্বতারোহী, তারা বিভিন্ন সময় সমালোচনাও করেছে, এই যে বারবার অক্সিজেন ছাড়া যাওয়া, যেখানে একা থাকার কথা না সেখানে একা থাকা, এটা কি ইচ্ছে করে বেপরোয়া হয়ে সব নিয়মগুলোকে ভেঙে দিতে চান?
আমি আসলে ছোটবেলা থেকে করে করে আমার এমন কিছু কিছু অভিজ্ঞতা দেখেছি না, আমি অন্যরা যেমন অসুস্থ হয়ে পড়ে বা দুর্বল ফিল করে, আমার তো এই ফিলিংসটাই আসে না। আমি পর্বতারোহণ শুরুই করেছি যে পাহাড়ে খুব নাম করব, ইয়ে করব, ওইসব ভেবে নয়, কিন্তু আমি পুরো ভালোবাসা থেকে করেছি। কারণ 5 বছর বয়সে তো ওই সেন্সই আমার ছিল না, মা বাবাও জানতো না পর্বতারোহণ কি জিনিস। আমি তখন যেমন বাচ্চারা একটা যেটা ভালোবাসে সেটাতে খুব দৌড়োদৌড়ি করে আনন্দ পায়, আমি কিন্তু পাহাড়ে ওটা যে 5 বছর বয়সে গেছি, ওই 14-15 কিলোমিটার করে এক এক দিনে যে ট্রেকিং থাকতো, আমি দৌড়ে দৌড়ে চলে যেতাম, খাড়াই চড়াই, অক্সিজেন কম, কেদার, গঙ্গোত্রী, জম্মু কাশ্মীরে, অমরনাথ, সব আমি দৌড়ে দৌড়ে চলে যেতাম। আমার মা বাবা পিছিয়ে পড়তো, বাবা মাকেও কম দৌড় করাননি? হ্যাঁ, কিন্তু মা বাবা ওটাতেই সবচেয়ে বেশি জীবনে যেটুকু শান্তি পেয়েছিল হিমালয়ের জন্যই পেয়েছিল। মা বাবাও এত ভালোবেসে ফেলেছিল ওটাকে, এবং আমি তখনই রক ক্লাইম্বিং এর ট্রেনিংও নিইনি, খাড়াই বেয়ে বেয়ে উঠে যেতাম এরকম। তার থেকেই হয়তো আমি যে অক্সিজেন ছাড়া যাচ্ছে এটার জন্য আলাদা ট্রেনিং লাগে আমার, কিন্তু আমি কোনো ট্রেনিং নিইনি। অনেক শেরপা শুনেছি, অনেক অভিযাত্রীদের মুখে অনেক শেরপারা বলেন আপনি আসলে সমতলের লোক নয়, ওদেরই লোক। হ্যাঁ, শেরপারা তো ওখানে গেলে আমাকে সবাই ভাবে যে শেরপারই বোধহয় মেয়ে আমি, কোনো ওদের মতনই পুরো আমাকে দেখতেও লাগে ওখানে চলে গেলে, এরকমও বলে। এবং আপনি শেরপাদের বোধহয় খুব ভালোবাসেন আর সম্মান করেন। হ্যাঁ, সেটা তো অবশ্যই করি, কারণ পাহাড় ভালোবাসি এবং শেরপাদের থেকেও। কারণ আমার প্রথম তো অপূর্ব চক্রবর্তী স্যারের হাত ধরে আমার পাহাড়ে ওটা শেখা, তারপরে যে ট্রেনিং নিয়েছি দার্জিলিং হিমালয় মাউন্টেনিং ইনস্টিটিউট, ওখানে তো সবই শেরপা, এবং সাঙ্গে শেরপা স্যার, কুসাং শেরপা স্যার, ওনারা সব পৃথিবী বিখ্যাত পর্বতারোহী, কিন্তু প্রচারটা হয়তো নেই, বিদেশিরা বেশি প্রচার পায়, কিন্তু তাদের থেকে এটা দুঃখ লাগে না? এটা দুঃখ লাগে না? তেনজিং নোরকে তো ব্যতিক্রমী, স্যার এডমন্ড হিলারি, তেনজিং নোরকে, এদের সম্পর্কটাও ব্যতিক্রমী, কিন্তু শুধুমাত্র অর্থের জোরে যারা বিদেশি ধনী তাদের নামটাই হয়, তাদেরই নাম বেরোয় সব জায়গায়, তাদেরই ছবি দেখা যায়। আর অসংখ্য এরকম শেরপা রয়েছেন যারা চিরকাল অন্ধকারে থেকে যায়। একদম খুবই খারাপ লাগে, এরকম ঘটনাও আমি শুনেছিলাম, এবং তিনি আজকে নেইও। মানে আমাদের যেমন শেরপারা, তারাও তো এইভাবে ডেপ্রাইভড হয়। আর পাকিস্তানেও আছে যেটা গিলগিট বালতিস্তান, ওখানেও আছে ওই পাহাড়ের ওপর যারা থাকে শেরপার মতনই। তো সেইখানেও একজনের কথা শুনেছিলাম যে তাকে কিভাবে ঠকিয়ে বিদেশিরা ফিল্ম বানিয়েছে, বড় বড় যে সমস্ত, মানে যেমন এমনি সিনেমার অস্কার অ্যাওয়ার্ড হয় সেরকম মাউন্টেনিয়ারিং এর ক্ষেত্রেও আছে। তো সে সেই পুরস্কার বিদেশি পেয়ে গেল, কিন্তু সেখানে যে ওই পাকিস্তানের যে শেরপা তাকে কতটা সাপোর্ট করেছিল সেইগুলো কিন্তু পুরো অলক্ষেই রয়ে গেল। অবশ্যই এটা আমিও পড়েছি। আমি সরাসরি আরো অনেক প্রশ্নে চলে যাব, কিন্তু তার আগে আমি বলি, যেহেতু পানপাতিয়া গ্লেসিয়ারের কথা আমরা আলোচনা করছিলাম, আমি অনেক দিন আগে অন্য একটি চ্যানেলে তখন রয়েছি, আমরা গিয়েছিলাম প্রবাদ পথের সন্ধানে, অর্থাৎ কেদারনাথ থেকে বদ্রীনাথ, বদ্রীনাথ থেকে কেদারনাথ। এই পথে কথিত আছে যে একজন পুরোহিত রোজ সকালবেলায় বেরোতেন বদ্রীনাথ থেকে, বেরিয়ে তিনি চলে যেতেন কেদারনাথে, পুজো করে আবার বদ্রীনাথে ফিরে আসতেন। এবং একবার তিনি অসতর্কবশত, বারণ থাকা সত্ত্বেও, নিষিদ্ধ কুল খেয়ে ফেলেন এবং তারপর থেকে সেই পথটা চিরতলে হারিয়ে যায়। আমার আপনার কাছে প্রশ্ন, তারপরে আমি এভারেস্টে ঢুকবো, যেহেতু আপনি হিমালয়টাকে হাতের মুঠোর মতো চেনেন, এটা কি সত্যি সম্ভব এই রকম পথ, যেখানে কেদারনাথ, বদ্রীনাথ, তাদের মধ্যে পথ থাকা সম্ভব? কি সহজ পথ? সম্ভব, কারণ প্রতিটা ওটাকে পাস বলে। হ্যাঁ, দুটো পাহাড়ের মাঝখান দিয়ে একটা যে একটু ডিপ্রেশন থাকে সেইটাকেই বলে পাস। আর কল হচ্ছে আরো উচ্চতায়, যেমন হচ্ছে সাউথ কল, নর্থ কল, যেটা এভারেস্ট আর লোৎসের মাঝখানে আছে, যেগুলো 26,000 ফুটের ওপরে, তো হাইট বেশি হলে কল। তো ওরকম পাস প্রচুর আছে, কিন্তু সেগুলো এত দুর্গম হয়, কিন্তু সেটা আমি অসম্ভব বলবো না। আপনারা যেমন ক্রস করেছেন, সেটা তো অবশ্যই দুর্গম, প্রচন্ড জায়গায় ক্রস করেছেন, কিছু কিছু অনেকে ভাবে অসম্ভব, কিন্তু টেকনিক্যাল। এখানে আমার নিজের কৃতিত্ব নেওয়ার নেই, আমি এবং আমাদের যিনি ক্যামেরায় ছিলেন, আমরা কিন্তু পুরোটা যাইনি, আমরা ছবি তোলার জন্য যতটুকু যাওয়ার দরকার ততটুকুই গেছে, কিন্তু আমাদের সঙ্গে যারা ছিলেন তারা তো সেটা ঘুরে এসেছেন, সুতরাং আমি পুরোপুরি কৃতিত্ব নিচ্ছি না। হিমালয়ে যতটাই যান সবই বিপজ্জনক, খানিকটা অল্পটা যাওয়াও ওখানে অল্প নয়, কারণ হিমালয় যে সমস্ত জায়গায় দুর্গম, যে কোনো সময় দুর্যোগ চলে আসতে পারে, লাইভ রিস্ক সব জায়গাতেই থাকে। তো যতটাই যেতে পেরেছেন আপনারা। আপনি বলছেন তাহলে এইরকম অদ্ভুত সব পথ থাকা সম্ভব, যে কাহিনীগুলো হিমালয়ের প্রান্তে প্রান্তে শোনা যায়? একদমই,
এবং হিমালয়ের এখনো বেশিরভাগ জায়গা মানে কি বলবো খুঁজেই বের করা যায়নি, আবিষ্কারই করা যায়নি বলা যেতে পারে, মানুষ পৌঁছতে পারেনি। আমি এক্ষেত্রে একটা কথা বলি, হিমালয়ের বিভিন্ন প্রান্তে মনে হয় প্রত্যেকটা প্রান্তে বোধহয় ঈশ্বরের পদচিহ্ন আঁকা আছে। মানে মনে হয় যেন ঈশ্বরের পদচিহ্ন প্রতিটি প্রান্তে আছে এবং প্রতিটি প্রান্তে সেখানে অনেক গল্প, কিংবদন্তি, অনেক কিছু ছড়িয়ে আছে। হিমালয় বোধহয় আশ্চর্য জায়গা। হ্যাঁ, হিমালয় মানে ওটা আমিও ফিল করতে পারি যখন যাই, যদি সৎভাবে হিমালয়কে ভালোবাসা যায়, হ্যাঁ, যে কোনো নিজের স্বার্থ না বা নয়, মানে সত্যি করে যে ভালোবাসা যায়, তাহলে কিন্তু ওই একটা কিছু শক্তি তো আছেই, সেই শক্তিটা কিন্তু ফিল করা যায়। আপনি ধরুন যখন পর্বতে উঠছেন, আপনি কখনো দেখেছেন সাধু সন্তরা তারা এমন সব দুর্গম জায়গায় রয়েছে যে জায়গায় সাধারণ মানুষ পৌঁছাতে পারে না? হ্যাঁ, আমরা ওই ভাগীরথী 2 যখন যাচ্ছি গঙ্গোত্রী গোমুখ দিয়ে, ওই গোমুখেই তপবনেই একজন সাধু, তিনি আবার বাঙালি সাধু, এবং সেখানে তো উনি ওই বরফের মধ্যে ঠান্ডার মধ্যে খালি গায়েতেই রয়েছেন, স্নান করছেন, ওইখান দিয়ে তো গঙ্গার উৎপত্তি, ওখানে স্নান করেন, ওখানে পাথরের কুটির বানিয়ে রয়েছেন। সম্ভবত আপনি যার কথা বলছেন তিনি খুব উচ্চ শিক্ষিত এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান নিয়ে তিনি পড়াশোনা করেছেন, অনেকে বলেন অধ্যাপনাও করেছেন, আমি জানি না তিনি নাকি। হ্যাঁ, তার সঙ্গে কথা হয়েছিল? হ্যাঁ, কথা হয়েছিল, বাংলাতেই বাংলাতেই কথা বলেছিলাম। মানে হিমালয়ের সুউচ্চ তপবনে আপনি বাংলায় কথা বলছেন? হ্যাঁ, তো কি বললেন তিনি? তবে উনি বলছিলেন ওনার আসানসোলে বাড়ি, এরকমই বলেছিলেন, আর ওখানে তো ওই বহু বছরই ওখানে চলে এসেছিলেন, তো এইগুলোই আর কি কথা বলছি। কথা বলে বোঝা যাচ্ছিল যে খুব জ্ঞানী মানুষ। হ্যাঁ, জ্ঞানী মানুষ, সেটা তো বোঝাই যাচ্ছিল, এবং এনারা জ্ঞানী মানুষই হন, মানে যারা ওইখানে, ওনারাই তো সত্যিকারের সাধু সন্ন্যাসী, যারা সবকিছু আমাদের এই ভোগ বিলাসে জীবন কাটান, ওনারা তো সেই জিনিসটা নয়। তো ওনারা হচ্ছে সত্যি করে জ্ঞানী হলে তবেই কিন্তু ওই যে সমস্ত কিছু ত্যাগ করে ওইরকম জায়গায় থাকা, সেটা পারবেন। কারণ ওই ঠান্ডায় যে বেঁচে আছেন, এটা কিন্তু অনেক মানে বৈজ্ঞানিক পড়াশোনা, যে সায়েন্টিফিক ইয়েগুলো আছে, সেগুলো নিয়ে পড়াশোনা না করলে, সেগুলো না বুঝলেও এখানে উনি বেঁচে থাকতে কোথাও কি পারতেন। মনে হয় যোগ ব্যায়াম করাটা একটা কারণ তাদের বেঁচে থাকার? যোগব্যায়াম করাটা তো অবশ্যই কারণ, সেটা তো ওনারা করেনি, ওনারা আমাদের সেই যোগ ধ্যান করে দেখিয়েও ছিলেন নানা রকম। হ্যাঁ, কিভাবে সেই শক্তিটা। কতক্ষণ সেই সাধুর সঙ্গে সঙ্গ হলো আপনার? যেহেতু আমাদের অভিযান ছিল, খুব বেশিক্ষণ আমরা পাই, কারণ আমাদের তো অন্যান্য আরো বড় টিম ছিল, তাও আমরা তো 15-20 মিনিট ওখানটায় ছিলাম সবাই, মানে ওনাকে শ্রদ্ধা জানানো, কথা বলা, সেইগুলো করে তারপরে আমরা তো। এরা কিছু চান না বোধহয়? না, একদমই কিছু চান না ওনারা তো। আর ওনারা তো মানে ওইভাবেই থাকেন, কিভাবে ওই খাবার টাবার সংগ্রহ যেটুকু হয় সেইগুলো দিয়েই ওনারা চালান। ওনারা বেশি খানও না, মানে এমনভাবেই ওনারা যোগ অভ্যাসটা করেছেন, খুব অল্প খাবারেই কিন্তু অত ঠান্ডাতেও ওনারা সারভাইভ করতে পারে। দেখে অবাক লাগে না, বিস্ময় লাগে না? বিস্ময় তো লাগেই, এবং আমারও তো মনে হয় আমিও তো ওরকমই হয়ে যেতে চাই আর কি, ওরকমটাই আমার ভালো লাগে। তাহলে কি ধরে নেব শেষ বয়সে আপনি হিমালয়তেই চলে যাবেন? হ্যাঁ, শেষ বয়সে কেন, এখন তো আর মা বাবাও নেই, মানে ওখানেই আমি ওইভাবেই বেশি সময়টা কাটাতে চাই। এবং আমরাও যে হিমালয়তে যাই, ওটাও একটা মেডিটেশন, মানে অনেকে বলে যে বসে বসে ধ্যান করা, কিন্তু আমরা যে পাহাড়ে উঠছি সবসময় কনসেন্ট্রেশন ওই দিকেই, অন্য কিছু আমাদের মাথার মধ্যে ঢোকে না। কারণ এক মুহূর্ত অন্যমনস্ক হলে তো লাইফ রিস্ক, মানে জীবনই চলে যাবে ওখানে। ওখানে হার জিত মানে জীবন মৃত্যু, অবশ্যই জীবনের ঝুঁকি নিয়ে যেতে হয়। তো এটা একটা মেডিটেশন আমাদের পাহাড়ে ওঠাটা। আমাদের ধারণা হচ্ছে 90, মানে একেবারে যদি 90 ডিগ্রি হয় খুব কঠিন ওঠা, এখানে তো আপনাদের 110, 120, হ্যাঁ 120, মানে এইরকম করে পাহাড়টা ঝুলে আছে, হ্যাঙ্গিং গ্লেসিয়ার বলে। এবং সেটাও খুব বিপজ্জনক, ওই হ্যাঙ্গিং গ্লেসিয়ারও যে কোনো সময় ভেঙে পড়তে পারে, যেহেতু ঝুলে আছে। এবং সেই হ্যাঙ্গিং গ্লেসিয়ার বেয়ে বেয়ে আমাদের ক্লাইম্ব করতে হয়, মানে দেখলেই ভয় লাগে। অত একটা বিশাল বড় গ্লেসিয়ার যদি ওইভাবে, তার উপর ব্লু আইস, ব্ল্যাক আইস ভয়ঙ্করভাবে ঝুলে আছে দেখছে, এবং সেটা আমাদের আবার উল্টো দিকে ঝুলে ঝুলে ক্লাইম্ব করতে হয়, যেটা আমাদের ভার্টিক্যাল খাড়াইবে ক্লাইম্ব করতে। কোনটা বিপজ্জনক বেশি, ব্লু আইস না ব্ল্যাক আইস?
ব্লু আইসের থেকেও ব্ল্যাক আইসটা আরো কঠিন, মানে আরো হার্ড হয়ে যায়। এবার যত হার্ড হবে না, আমরা তো জুতোয় লোহার কাঁটা লাগাই, ছুঁচলো একদম লোহার কাঁটা, যেগুলো তৈরি করার টেকনোলজি আমাদের দেশে নেই। আমেরিকা, ইংল্যান্ড, জার্মানি শঙ্কর ধাতু দিয়ে তৈরি। তো সেই অত হার্ড মেটাল একদম ছুঁচলো, সেটাও গেঁথানো যায় না, ব্লু আইসেই গেঁথানো যায় না, স্লিপ করে যায়। ব্ল্যাক আইস তো আরো হার্ড। তো সেই রকম ওই ব্ল্যাক আইস দিয়েও আমাদের ক্লাইম্বিং করতে ভয় করে না, মনে হয় না যে আর দরকার নেই যাওয়া? না, ভয় তো লাগেই, কিন্তু ভয়টাকেও পেরিয়ে এই আমাদের অদম্য যেতে ইচ্ছে হয়। শক্তিটা জন্মায় কি করে? সেটা কিন্তু যখন দেখছেন 120 ডিগ্রি, মানে আপনি তো ঝুলে রয়েছেন আর নিচে তো হাজার হাজার ফিট ফিট নিচে। নিচে, হ্যাঁ, মানে এই অদম্য শক্তিটা আসে কোথা থেকে তখন? ওটা কিন্তু ভালোবাসা থেকেই আসে। অনেকে বলে যে খুব মনের জোর অনেক বেশি লাগে বা সাহস লাগে, আমার কিন্তু বলবো অত মনের জোর সাহস আমার নেই, কিন্তু ভালোবাসার জোর, সেই জোরটা কিন্তু সাহস মনের জোরকে পেরিয়ে তার মানে যেতে পারে। আপনি নিশ্চিত হ্যাঁ। যে মনের জোরের থেকেও ভালোবাসার জোর জোর অনেক বেশি, অনেক বেশি। অনেক অসম্ভবকেও সম্ভব করে দেয়া যায়। আমার এখানে একটা প্রশ্ন রয়েছে, যখন আপনি 110, 120 বা 100 অর্থাৎ এরকম ঝুলে রয়েছে, হ্যাঁ আপনার চোখ চলে যায় নিচে? হ্যাঁ, উঠতে উঠতে তো চোখ যায়, কিন্তু আমার অভ্যেস আছে। অনেকে বলে যে নিচে দেখলে মাথা ঘুরে যায়, আমার না, ওইরকম মনে হয় না ব্যাপার অতল নেই। থেকে ডাকছে আপনাকে? হ্যাঁ, সেটা তো হয়। সেটা কাটান কি করে? সেইটা আমার কোনো অসুবিধা, আমি নরমাল এমনি মানে দেখলাম। অনেকে আবার তো ওঠা 10 শুরু তলার করলাম। থেকে নিচে তাকালেই তো ভিড়মি খায়, অনেকের, আর হ্যাঁ। আপনি হাজার হাজার তলার উপরে রয়েছেন ঝুলে। আমি আসলে 5 বছর বয়স থেকেই তো দেখছি, মানে ওইভাবেই আমি বড় হয়েছি, ওইটা আর আমার আর আলাদা করে কিছু লাগে না। খাদ্য আমি সেই ছোট থেকেই, জন্ম থেকেই, প্রায় জ্ঞান হওয়া থেকে দেখছি, তো আমার কাছে নর্মাল ব্যাপার। আমি মানে যে সামনেই তাকাবো, ওপর দিকেই উঠতে থাকবো, এক পা করে। প্রচন্ড তো কষ্টেরও ব্যাপার, ওখানে একটা পা ওঠানো মানেই কষ্টের ব্যাপার, কিন্তু সেই যে গানটা আছে ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাবো, ওইভাবেই এক পা দিতে দিতে ঠিক এক সময় চূড়ায় পৌঁছে। এই গানটা প্রিয় আপনার? এটাও খুব প্রিয়ই গান। আপনার কি মনে হয় হ্যাঁ এই ছোট্ট ছোট্ট পায়ে, অর্থাৎ খুব একটা বড় কাজ করতে গেলে হ্যাঁ, ছোট ছোট ভাবে এগিয়ে একদম, যাওয়াটাই হ্যাঁ। হচ্ছে একমাত্র স্ট্র্যাটেজি বা কৌশল? একদম, ফার্স্ট স্টেপিংটাই হচ্ছে মেন, তারপরেই একটা একটা করে পা কষ্ট করে করে ফেলতে ফেলতেই কিন্তু একসময় এমন জায়গায় পৌঁছে যায় যে নিজেরই একদম অসম্ভব অবাস্তব লাগে যে আমি এটা করে ফেলেছি। তাহলে কি কোথাও এই ছোট্ট ছোট্ট হ্যাঁ, স্টেপগুলোই একদম। একটা বিরাট ইমারত তৈরি করে, একদমই আর তাই, বেশি হ্যাঁ। তাড়াহুড়ো করে, বেশি হ্যাঁ। লোভের বশবর্তী হয়ে না। বিরাট কিছু করতে গেলে তাড়াতাড়ি না। পড়ে যাবে। হ্যাঁ, একদম এটা বিশ্বাস করেন? একদমই, এটা আমি বিশ্বাস করি, এবং আমার নিজের জীবনেও সেটা দেখেছি আমি। কিরকম? এই যে যখন ছোটবেলায় শুরু করলাম, আমাদের তো প্রথমেই ওই 8000 মিটারের শৃঙ্গতে যাওয়া যায় না, এবং সেইটা করতে গিয়ে তো অনেকে খ্যাতির মোহ, গ্ল্যামার, এভারেস্ট যাব, এবং কত দেখেছি ওইভাবে গিয়ে মারা গেছেন, এবং বিদেশিরা। এবং এখনো দেখবেন সেইটা আরো অসুবিধা হয়, এবার সে দেখবেন যে লাইন পড়ে যাচ্ছে, কারণ ওই টাকা আছে, চলে আসছে, এবার সেইখানে এসে এবার অক্সিজেন নেই, ওই লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের অক্সিজেন ফুরিয়ে যাচ্ছে। এবং আমাদের তো ওয়েদার উইন্ডো, মানে একদিন ওয়েদার ভালো থাকবে, তার মধ্যেই সবাই এবার ওঠার চেষ্টা করছে, আবার সেখান দিয়েই নামছে, তো সেই কারণে ওরকম একটা ঘটে, তো ওখানেই প্রচুর মানুষ মারা যায়। তারপর অনেকে অসুস্থ হয়ে পড়ে, নিচে ফিরতে পারে না, অসুস্থ হয়ে মারা যায়। তার মানে সুউচ্চ তুষার ধবল গিরিতে হ্যাঁ জীবন মৃত্যুকে সত্যি পায়ের ভৃত্য করে এগিয়ে যেতে হয়। হ্যাঁ, একদম। এবং আমি যখন গেলাম, আবার মানে এটাও অলৌকিক, প্রকৃতি এমন এমন কিছু ঘটিয়ে দেয় যে আমাকে কিন্তু আর এভারেস্টের ওইখানে দাঁড়াতে হলো না, কারণ আমি তো অক্সিজেন ছাড়া করছি, আমি আটকে গেলে তো আরো সমস্যা, কারণ অক্সিজেন ছাড়া তো বেশিক্ষণ আমি ওই উচ্চতায় কাটাতে পারবো না, যত তাড়াতাড়ি সম্ভব সামিট করে আমাকে নেমে আসতে হবে। তো এই যে তুষার ঝড়ে আমি গেছি বলছেন, এটা আবার আমার একদিক থেকে সুবিধাও করে দিল পাহাড়। তুষার ঝড়ের কারণে সবাই ফেরত চলে গেল, রেড অ্যালার্ট জারি হয়ে গেল, সবাই প্রাণ বাঁচাতে নিচে চলে গেল, মানে চারিদিকে নো এন্ট্রি, আপনি একা আমরা একা, তত্তরিয়ে আমি এগিয়ে এবং চললেন। আমার স্যার করে চলে এলাম, এবং এভারেস্ট লড়ছে একসাথে, পুরো একা। পিয়ালি, এবার যে প্রশ্নটা করছি ব্যক্তিগত ভাবে না, আমি যদি ধরুন এরকম ভাবে প্রশ্ন করি, কারণ এইরকম ঘটনা কিন্তু আকছার ঘটে। হ্যাঁ অনেকেই বলেন এভারেস্ট জয় করেছেন, হ্যাঁ কিন্তু পরবর্তীকালে অনুসন্ধানে অনেকের ক্ষেত্রেই দেখা গেছে হ্যাঁ যে তিনি হয়তো এভারেস্টের কাছাকাছি গেছেন, কিন্তু এভারেস্ট শৃঙ্গ জয় করেননি। হ্যাঁ। পিয়ালি বসাক এভারেস্ট শৃঙ্গ জয় করেছে, হ্যাঁ। কিভাবে অকাট্য যুক্তি সহকারে ধরে নেব? এইটা হচ্ছে, সবাই দেখবেন ওখানে যেহেতু অক্সিজেন মাস্ক লাগিয়ে রাখে, অন্যদের সবার ভিডিও দেখবেন সানগ্লাস, অক্সিজেন মাস্ক, হেলমেট,
তার পুরো মুখই ঢাকা থাকে, কিন্তু একটা আমি অক্সিজেন ছাড়া করি এবং প্রতিটা আমি যে 6টা উচ্চতম শৃঙ্গ আরোহণ করেছি প্রতিটাতে আমার ভিডিও লাগে থাকে, পুরো মুখই আমার খোলা এবং আমার যেহেতু ওখানে কোনো কষ্ট হয় না, তুষার ঝড় চললেও আমার কোনো কষ্ট হয় না, ঝাপটা লাগলেও কিছু হয় না, তো আমার পুরো মুখ খোলা থাকে এবং সমস্ত ভিডিও ফটো আমার পুরো ফেস দেখা যাচ্ছে, কোনো ঢাকাঢুকি নেই। অনেকের কি হয় হয়তো মুখ ঢাকা, তো জ্যাকেটটা ওই রকম পরে নিল, ওই রকম করে অনেকে একটু ধরা কয়েকজন পড়েছে। এখানে একটা প্রশ্ন রয়েছে যে ধরুন এক একটা শৃঙ্গ জয় করলে তার তো আপনারা সার্টিফিকেট পান, এই সার্টিফিকেটটা দেওয়ার সময় কি খতিয়ে দেখা হয়? খতিয়ে তো দেখা অবশ্যই হয়, আমার যেমন ফটো ভিডিও সমস্ত জমা করতে হয়। এবার অনেকে যাদের টাকা পয়সা অনেক বেশি আছে সেই রকম করে, বা আবার গভর্নমেন্টকেও অনেকে ধোকা খাইয়ে দেয়, ফটোতে কিছু একটা এডিট করে দিল, স্টিল ফটোতে, ভিডিওতে তো করতে পারবে না, স্টিল ফটোতে কিছু এডিট করে দিল, ওরকম ভাবে ধরাও পড়ে। আমি যেমন অন্নপূর্ণা 1 সামিট করেছি, অনেকে সামিটটা আমি প্রমাণ করতে পারবো এটা সামিট, পুরো অন্নপূর্ণা 1-এ দেখবেন কোনো জায়গা নেই দাঁড়ার বার, মানে একটা পাও রাখা যায় না, একদম খাড়াই, ছবিও আমি দেখাবো, ভিডিও ফটো আছে। কিন্তু ওখানে অন্নপূর্ণা সামিটে অনেকেই উঠলো না, একটা পাহাড়ের ঢালে দেখালো, কিন্তু সেইটা নানাভাবে ভুলভাল করে বুঝিয়ে দিলে, এবার যাদের টাকা পয়সা আছে কিভাবে তারা করে তো আমি নিজেও জানি না, সেই পদ্ধতিটা আমি জানি না কিভাবে তারা করে দিয়েছে, কিন্তু শেষ পর্যন্ত ধরাই পড়ে। হ্যাঁ, ধরা তো পড়বেই, কারণ আমি আজকে অন্নপূর্ণা সামিট করেছি, আমার সামিট দেখলেই তো বুঝতে পারবে যে এইটা হচ্ছে অন্নপূর্ণা সামিট, সামিটের ওপর থেকে আমার পুরো ভিডিও আছে, এবং অন্নপূর্ণা সামিটের ওপরে একটা পাও রাখা যাবে না, পুরো খাড়াই দেওয়াল, ওখানে জাস্ট মানে এইটুকুনি একটা জায়গা, মানে জাস্ট কয়েক ইঞ্চি জায়গা যেখানে পায়ের আঙুলটা ছাড়া পুরো একটা গোটা পা রাখা যাবে না। হ্যাঁ, এবং চারপাশে যে পুরো দেখা যাচ্ছে। অন্নপূর্ণা কি পায়ের আঙুল দিয়ে দাঁড়িয়েছিলেন? হ্যাঁ, সেই ফটো ভিডিও তো আমার কাছে আছে, দেখতে পাবেন। না, আমরা অবশ্যই দেখবো সেই ফটোটা। শুধু পায়ের আঙুল দিয়েই দাঁড়িয়ে আছে, ওইভাবেই কোন রকমের ফ্ল্যাগ নিয়ে সমস্ত ফটো ভিডিও করে আবার ওই খাড়াইবে। এবং অন্নপূর্ণা তো ডেডলিয়েস্ট পিক, ওয়ার্ল্ডের 10ম উচ্চতম শৃঙ্গ। আপনি কি মনে করেন এভারেস্ট জয় করার থেকে অন্নপূর্ণা জয় করা টেকনিক্যালি শক্ত? হ্যাঁ, অনেক কঠিন, কারণ এভারেস্ট যেহেতু বললাম একটু কমার্শিয়াল হয়ে গেছে, এভারেস্টের নাম যেহেতু বেশি, সবাই বললাম গ্ল্যামারের জন্য চলে আসে, তো ওখানে একটু যে কারণে সাপোর্টও বেশি থাকে, শেরপা সাপোর্ট, কেউ অসুস্থ হয়ে পড়লো, অ্যাক্সিডেন্ট ঘটলো, সেখানে শেরপা সাপোর্ট দিতে পারে। কিন্তু এই বাকি যে আমি 5টা এভারেস্ট ছাড়া যে বাকি 5টা আরোহণ করেছি সমস্তটাই শক্ত, কারণ ওখানে কোনো শেরপা সাপোর্ট নেই, নিজের জোরে, এবং প্রতিটাই আরও বেশি টেকনিক্যাল, এভারেস্টের থেকে আরও অনেক বেশি টেকনিক্যাল, বিপদ অনেক বেশি। ওই যে বললাম হ্যাঙ্গিং গ্লেসিয়ার, ভেঙে ভেঙে পড়ে আইস, অ্যাভালাঞ্চ নামলে আর বাঁচার কোনো রাস্তাই নেই, কারণ ওই আইসগুলো পাথরের মতো, তো ওই ভেঙে পড়লে একদম শেষ। Gauri Devi Institute of Medical Sciences and Hospital, GT Road, Rajpath, Durgapur. Best place to study. For contact us, call 7797662222 97756962237. পাহাড় যেহেতু ভয়ঙ্কর সুন্দর, সেখানে পৌঁছতে গেলে অনেক প্রতিকূলতা, কিন্তু শারীরিক কি সমস্যা হতে পারে, বিশেষত একজন নারী এবং পুরুষ, মহিলা হিসেবে কি ধরনের সমস্যা হতে পারে? মহিলাদের সমস্যাটা কি একটু বেশি হয় পুরুষদের তুলনায়? হ্যাঁ, একটু তো সেইভাবে বললে বেশি, কিন্তু ছোটবেলা থেকে যদি মেয়েরা প্র্যাকটিস করে ওটা অভ্যেসের মধ্যে চলে আসে, তো ওটা নিয়ে তেমন কোনো অসুবিধা হয় না। কিন্তু পাহাড়ে তো নারী পুরুষ আলাদা বলে কিছু নেই, মানে পর্বতে যে বিপদ, যে দুর্গমতা একজন পুরুষকেও যতটা পেরোতে হবে একজন নারীকেও সমানভাবেই পেরোতে হবে। কিন্তু আমি বলবো যে মেয়েরা যদি প্র্যাকটিস করতে থাকে ছোটবেলা থেকে, ওইটা সেই রকম কোনো বাধা হয়ে দাঁড়ায় না। কিন্তু বলবো যে মেয়েরা যেটা করছে সেটা তাদের মনের জোর, ক্ষমতা, আমি বলবো সেখানে পুরুষদের থেকে বেশিই বলবো, কারণ সেই অসুবিধাগুলো নিয়েও যে একই বাধা দুর্গমতা তারা পেরিয়ে যাচ্ছে, সেখানে মেয়েদের কৃতিত্ব অনেকটাই বেশি বলবো। পিয়ালি, মৌসুমী যে প্রশ্ন করলেন তার উত্তরটা শুনছিলাম, খুব মন দিয়ে শুনলাম। সত্যি তো মহিলারা যখন এইভাবে পর্বতের শৃঙ্গে ওঠেন, তাদের যে দুরূহ অবস্থার মধ্য দিয়ে উঠতে হয়, এবং খেলার ক্ষেত্রে নারী পুরুষের তো ভাগ নেই, কিন্তু তা সত্ত্বেও আলাদা করে তারা সম্ভ্রম আমাদের কাছ থেকে আদায় করে নেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আপনার বিষয়ে আমার একটা প্রশ্ন আছে। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন, আমি শুরুতেই বলছিলাম যে আশ্চর্য মানবী। আমি পিয়ালি বসাককে আশ্চর্য মানবী বলছি এই কারণে, তার কারণ আমি বেশ কিছু চিকিৎসকের সঙ্গে কথা বলেছি, যারা শারীরবিদ্যায় পারদর্শী, তাদের সঙ্গে কথা বলেছি। তারা বলছেন আপনার একটা সহজাত ক্ষমতাও রয়েছে,
শুধুমাত্র ছোটবেলায় 5 বছর বয়স থেকে আপনি পাহাড়কে ভালোবেসেছেন, এটা নিশ্চয়ই সিংহভাগ জুড়ে রয়েছে। কিন্তু আপনার চেহারা, আপনার ওজন, আপনার উচ্চতা, আপনার গঠন কোথাও যেন আপনাকে অনন্য করে তুলেছে। বিশেষ করে আপনার এই যে অক্সিজেন ছাড়া আপনি তুষার ঝঞ্ঝার মধ্যে যেতে পারেন, সেটা অনেক শেরপাও ভাবতে পারে না, দুঃস্বপ্নেও ভাবতে পারে না। কোথাও কি মনে হচ্ছে যে সহজাতভাবে, যেমন বাস্কেটবল খেলার জন্য একটু লম্বা হলে সুবিধা হয়, সহজাতভাবে আপনি অত্যন্ত দৃঢ় এবং শক্ত। অন্যদিকে আপনার মস্তিষ্ক অত্যন্ত সাফ, তার কারণ আপনি ম্যাথমেটিক্স বা গণিত বিদ্যায় পারদর্শী, ছোটবেলা থেকে অঙ্ক ভালোবাসতেন, গ্র্যাজুয়েশনে অঙ্ক ছিল এবং আপনি খুব অনায়াসে অনেক সহজ অঙ্ক করতে পারতেন। কোথাও কি মনে হচ্ছে সব মিলিয়ে আপনি হয়ে উঠেছেন আদর্শ পর্বত আরোহী? এইটা একদমই ঠিক। আর একটা বলি, আমি যখন HMI হিমালয়ান মাউন্টেনিং ইনস্টিটিউটে ট্রেনিং নিই, তখনও কিন্তু ওখানে যে কুষাণ শেরপা স্যার, সাঙ্গে শেরপা স্যার, ওনারা তো পৃথিবী বিখ্যাত পর্বতারোহী শেরপা, ওনারা কিন্তু আমাকে দেখে বলেছিলেন যে তোমার বডি স্ট্রাকচার একদম মাউন্টেনিয়ারিং এর জন্যই তৈরি, তো তুমি কোনোদিন পর্বতারোহণ ছেড়ো না। ওনারাও তখন বুঝে গিয়েছিলেন। এবং আমি যেটা বললাম, হয়তো ছোটবেলা থেকে ওই যে পাহাড়ে দৌড়াদৌড়ি করছি, ওইভাবে আমার হৃৎপিণ্ড ফুসফুসটাও তৈরি হয়ে গেছে। তো এবং আমার চেহারা একদমই শেরপাদের মতো, মানে ওদের হাইট, ওয়েট, হ্যাঁ, এবং বডি স্ট্রাকচার পুরোটাই আমার শেরপাদের মতো। এবং শেরপারা আমাকে দেখলে বলেও যে আমি যেন কোনো শেরপারই মেয়ে, মানে এটাই ওরা ভাবে আমাকে দেখলে। কোথাও কি মনে হয় হৃৎপিণ্ডে, মানে আমি বলতে চাইছি মস্তিষ্কটা তো খুব গুরুত্বপূর্ণ, তার কারণ সেই তো শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেয় আমার হাত চলবে না পা চলবে, আমি কিভাবে চলবো। কোথাও কি মনে হচ্ছে যেহেতু মস্তিষ্ক এবং হৃদযন্ত্রের মধ্যে আপনার দূরত্বটা কম, সেই সুবিধাটা আপনি পান? হ্যাঁ, সেইটা তো অবশ্যই, কারণ হৃৎপিণ্ড থেকে মস্তিষ্কের দূরত্ব যত কম হবে তত তাড়াতাড়ি অক্সিজেন এবং ব্লাডটা পৌঁছতে পারে। এবং যারা বেশি লম্বা হয়, বিদেশিরা, তাদের কিন্তু মৃত্যু বেশি ঘটে ওখানে। হ্যাঁ, এবং যেটা বললাম, ওখানে আমার ব্রেনও বেশি কাজ করে সেইটার জন্য, কারণ প্রচুর ক্যালকুলেশন করতে হয়। আমার পলিটিক্সও অনেক রকম ঘটে জানেন, খেলাধুলা পর্বতারোহণেও হয়। তো মানে পর্বতারোহণে করা তো একটা লাইফ রিস্কের ব্যাপার, দুর্গম আছেই। আবার ওই রকম দুর্গম জায়গায় যে পলিটিক্সের মুখোমুখি হতে এমনও হয়েছে, আমাকে সামিট করতে দেবে না বলে মুখে ঘুষি মেরে ফেলে দিয়েছে, ধাক্কা মেরে ফেলে দিয়েছিল 2019-এ। বাঙালি, ভারতীয় না বিদেশি করেছিল, কিন্তু তাকে লোভ দেখিয়ে, তাকে উত্ত্যক্ত করেই সেটা করা হয়েছিল আর কি। কিন্তু শেরপারা এরকম খারাপ মানুষ হয় না, বেশিরভাগই ভালো মানুষ হয়। সে পরে আপনার কাছে বলেছিল ভুল হয়েছে, অনুশোচনা প্রকাশ করেছে? সেই রকম কোনো কিছু। আপনার মুখে ঘুষি মেরে দিয়েছিল? হ্যাঁ, এবং সেটা এটা কোন স্ট্রিংয়ে? এভারেস্টে 2019-এ আর একবার আমি গিয়েছিলাম, তো আমার সামিট হয়ে যেত 8400 মিটার উচ্চতা, মানে 28,000 ফুটে আমি চলে গেছি। সেখানে এমনিই মানুষ মারা পড়ে, সমস্ত সাপোর্ট সুযোগ সুবিধা পাওয়া সত্ত্বেও মারা পড়ে। সেইখানে আমাকে সামিট করতে দেবে না, মানে ওর বাধা, ওর সমস্ত অসহযোগিতা সত্ত্বেও যে আমার সামিট হয়ে যাচ্ছে, তখন আরও প্রথম থেকেই বাধা দিচ্ছিল। কিভাবে বাধা দিচ্ছিল? ও নানা রকম খারাপ ব্যবহার করতো, ধাক্কা মারতো, গালাগালিও দিয়েছে, আমার ইকুইপমেন্ট ওখানে মানে নিয়েছে আমাকে না বলে। এবং আমার স্লিপিং ব্যাগ, বিদেশিদেরকে বেশি টাকা দিয়ে আমার স্লিপিং ব্যাগ দিয়ে দিয়েছে। অক্সিজেন মাস্ক যেটা, সেটা বিদেশিদের কাছে বেশি টাকা দিয়ে বিক্রি করে দিয়েছে। তার কোনো শাস্তি হয়নি? না, যেহেতু নেপালের ওইটাই আর কি একটা ইনকামের জায়গা না, ওরা বেশি এজেন্সি বা শেরপাদের ঘাটায় না। আমি অভিযোগও জানিয়েছিলাম, কিন্তু ওইটাতে ওরা কোনো স্টেপ নেয়। তার মানে আপনার অনেক আগেই এভারেস্ট জয় হয়ে যেত? অনেক আগেই হয়ে যেত। এবং সেখানে যে আমি বেঁচে এসেছি, এবং তারপরেও আরও নানাভাবে আমাকে আটকানোর পলিটিক্স চলছে। কিন্তু বললেন না, অঙ্ক ম্যাথামেটিক্স করা ব্রেন, তো সেই ক্যালকুলেট, এবং পাহাড়ে অনেক এডুকেটেড হওয়াটাও দরকার পড়ে। ব্রেন শার্প না থাকলে না ওই জায়গায় সার্ভাইভ করা সম্ভব হয় না। যে কারণে মাউন্টেনিয়ারিংয়ে সমস্ত ডেভেলপড কান্ট্রি থেকেই বেশি আসে সবাই বলতে গেলে, কারণ আমেরিকা, ইতালি, জার্মানি, ফ্রান্স, জাপান, চীন, হ্যাঁ, সমস্ত যারা সবচেয়ে উন্নত দেশ পৃথিবীর, তারাই আসে। কারণ পর্বতারোহণে পড়াশোনাটাও খুব বেশি দরকার পড়ে, মানে আমাদের মেডিকেল সায়েন্সটাও জানতে হয়, না হলে তো মারা পড়বো গিয়ে। শারীরবিদ্যা জানতে হয়, এবং আপনাদের নিউট্রিশন, অর্থাৎ নিউট্রিশন জানতে হয়, জিওগ্রাফিও জানতে হবে, ফিজিক্স কেমিস্ট্রিও জানতে হবে,
কিভাবে ইকুইপমেন্ট কাজ করে, আমাদের যে এক একটা ক্যারাবিনার বা দড়ি, হ্যাঁ মানে 25,000 কেজি একটা এইটুকুনি যন্ত্র 25,000 কেজি ওজন নিতে পারে, কারণ ওপর থেকে যদি পড়ে যাই ফল করলে গ্র্যাভিটেশনাল ফোর্সে ওজন আরো তো অনেক বেড়ে যায়, তো সেই 100 গুণ হয়তো ওজনটা বেড়ে যাচ্ছে, তো তার সেই ভারটা ঝটকাটা নেওয়ার মতো ওই ইকুইপমেন্টগুলো তৈরি হয়। সেই টেকনোলজি আমাদের দেশে নেই, সব বিদেশ থেকেই আসে। এক একটা দড়ি এইটুকু 8 mm ডায়ামিটার বা 10 mm ডায়ামিটারের দড়ি মানে কয়েকশো হাজার কেজি ওজন নিতে পারে, এবং সেটা আবার পাথরে ঘষা কাটছে কন্টিনিউ, তাহলে কত মজবুত অথচ ফ্লেক্সিবল। হ্যাঁ, আমাদের সমস্ত আমরা যে ড্রেসটা পরি ওটারই 1.5 লাখ টাকা 2 লাখ টাকা দাম হয়, পাখির পালক দিয়ে তৈরি হয়, অথচ হালকাও তো করতে হবে যতটা পারা যায়। হ্যাঁ, অত ভারী হয়ে গেলে আমাদের পায়ে থেকে 5-10 কেজি ওজনের জুতো, তাতে লোহার কাঁটা লাগানো, মাথায় ভারী হেলমেট, গায়ে 5-6টা লেয়ার জ্যাকেট, হ্যাঁ তো এই তো রুকস্যাকে 14-15 কেজি ওজন, আইস্যাক্স মেটালের তৈরি, সমস্ত ইকুইপমেন্ট অ্যালয় মেটালের তৈরি, তার তো ওজন কমাতে আমাদের সব বয়ে বয়ে নিয়ে যেতে হয় না উপরে, আর উপরে 500 গ্রাম ওজনকে মনে হবে যেন 500 কেজি ওজন, কারণ গ্র্যাভিটেশনের অপোজিটে আমরা ক্লাইম্ব করছি। তাঁবু নিয়ে যেতে হয়, তাঁবু সেইভাবে তৈরি, আমরা তো তুষারঝড়ে এভারেস্ট লোডসে করেছি, ছেঁড়া তাঁবুতে ছিলাম, -100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাতে ছেঁড়া তাঁবুতে আমি ওই সাউথ কল ডেথ জোন 8000 মিটার, যেখানে 3-4 ঘন্টার বেশি কোনো পর্বতারোহী কোনো শেরপা কাটায় না, সেখানে আমি 2 দিন কাটিয়েছিলাম, একবার এভারেস্ট যাওয়ার আগে, একবার লোডসে যাওয়ার আগে। মানে আপনি যা বলছেন, বুট পরে সাহেবরা ফুটবল খেলছে আর খালি পায়ে বাঙালি সন্তানরা, বঙ্গ সন্তানরা সাহেবদের হারিয়ে দিচ্ছে, সেরকমই এভারেস্টের ওপরে ছেঁড়া তাঁবুতে অক্সিজেন ছাড়া তুষার ঝঞ্ঝার মধ্যে দিয়ে একজন বাঙালি তনয়া এগিয়ে চলেছে, তার নাম পিয়ালি বসা। সে আমার থেকে এই মুহূর্তে 4 ফিট দূরে বসে আছে। পিয়ালি, আমার এখানে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে ধরুন ফুটবল তো সবাই খেলে, মেসি বা এই ধরনের যারা খেলোয়াড় হয় তাদের মধ্যে তার যে দৈহিক গঠন বা তার শারীরিক সক্ষমতা আরো অনেকের আছে, কিন্তু তফাৎ শুধু হয়ে যায় মেধাতে আর বুদ্ধিতে। ফ্র্যাকশন অফ আ সেকেন্ড ঠিক সিদ্ধান্তটা নিতে হবে, এবং তার মধ্যে জ্যামিতি, ত্রিগোণমিতি সহ ফলিত পদার্থবিদ্যা, গতি সবকিছু থাকে। ঠিক একই ঘটনা নিভৃতে সুউচ্চ পাহাড়ের ওপর আপনাদের ঘটাতে হয়, মানে আপনাদের সিদ্ধান্ত নিতেই হয়, এবং সেই সিদ্ধান্তের ওপর জীবন মৃত্যু দাঁড়িয়ে আছে, এরকম কোনো ঘটনা? ফুটবল ক্রিকেটে যেমন আবার দর্শক থাকে উৎসাহ দেওয়ার জন্য, হ্যাঁ, কিন্তু আমাদের পাহাড়ে কোনো দর্শক নেই, নিজেকে উৎসাহ জোগাতে হয়। কি করে এত উৎসাহ পান? এইটা ছোটবেলা থেকে প্র্যাকটিস করে করে, মানে পাহাড়কে যে ভালোবাসি সেই, এবং এত মানুষ যে আমাকে ভালোবাসে, তাদের মুখগুলো মনে পড়ে, তো সেইটাই আমাকে উৎসাহ যোগায়। সেই পরের বার আপনি তো আবার যাচ্ছেন, এই যে আমাদের নিউজ রুমে যতজনকে দেখছেন আমাদেরও মুখটা মনে রাখবেন, আমরাও চাই আপনি খুব সফল হয়ে ফিরে আসুন। একদম। আমার এখানে একটা প্রশ্ন রয়েছে, এরকম কোনো সিদ্ধান্ত হয়েছে যে সিদ্ধান্তটা আপনার জীবন বাঁচিয়ে দিয়েছে? যদি ভুল পদক্ষেপ হতো তাহলে শেষ হয়ে যেতেন? পাহাড়ে প্রতি মুহূর্তেই আমাকে সেই সিদ্ধান্ত নিতে হয়েছে, কারণ ওখানে প্রতিটা মুহূর্তে আমাদের মৃত্যুর মুখোমুখি হতে হয়, এবং এটাও আমি দেখেছি পর্বতারোহী হতে গেলে কিন্তু আগে ভালো মনের মানুষ হতে হয়, অনেক বড় হৃদয়ের মানুষ হতে হয়, সৎ হতে হয়, না হলে ওই মৃত্যুর মুখে দাঁড়িয়ে কিন্তু ডিসিশন একদম, মানে ব্রেনকে যদি কুল না রাখা যায়, যদি আমি হচ্চকিয়ে যাই, কারণ যদি আমি সৎ না থাকি তাহলেই কিন্তু আমি বেশি হচ্চকিয়ে যাব, কিন্তু আমি সৎ আছি বলে আমি মৃত্যুর চোখে চোখ রেখে দাঁড়াতে পারি, এবং সেই কারণেই আমি সঠিক ডিসিশনটা প্রতি মুহূর্তে নিয়ে নিতে পারি। এবং মাকালুতেও আমি যে গেলাম 2023 সালে, মাকালুতে 5ম উচ্চতম শৃঙ্গ আমি আরোহণ করলাম, তো নামার পথে তুষার ঝড়, ওখানে তো আসতেই থাকে তুষার ঝড়, এবার আমরা ওখানে স্নো গগলস লাগাই, কারণ ওখানে আলট্রাভায়োলেট রে, অতিবেগুনি রশ্মি পুরো 100%ই চলে আসে। আমরা তো এখানে বায়ুমণ্ডলের নিচে সমতলে, আর পাহাড়ে আমরা বায়ুমণ্ডলের ওপরে থাকি, বায়ুমণ্ডলটা ইউভি রে আটকে দেয়, কিন্তু ওখানে তো আটকায় না, বায়ুমণ্ডল নেই, তো ওখানে আমাদের ওই যে সানগ্লাস খুললেই চোখে ইউভি রে চলে আসে, এবং বরফ থেকে সাদা বরফ রিফ্লেক্ট করে চোখে চলে আসছে। এবার তুষার ঝড়ে কি হয়, সানগ্লাসের ওপরে বারবার বরফ চাপা পড়ে যাচ্ছে, বারবার পরিষ্কার করছি,
এবার খাড়াই ওরম বরফের দেওয়ালে হাতটা তো সবসময় আমাদের কাজে লাগাতে হয় পাহাড়ে ওঠা নামাতে, তো একটু জাস্ট দেরি হয়ে গেছে সানগ্লাসটা পরিষ্কার করতে, তাইতে পুরো একদম স্তর জমে গেছে, মানে কংক্রিটের মতো কঠিন হয়ে গেছে, আর পরিষ্কার করা যাচ্ছে না। তো আমাকে সানগ্লাসটা খুলতে হয়েছিল, কারণ না হলে তো দেখতে পাচ্ছি না, পুরো খাড়াইবে নামতে হচ্ছে, ফাটলে ভর্তি। তো সানগ্লাসটা খুললে আমি জানি যে স্নো ব্লাইন্ডনেস ওটাকে বলে হবেই, তুষার অন্ধত্ব, এবং ওটা কিন্তু পার্মানেন্ট নয়, টেম্পোরারি। আবার 12 ঘন্টা 24 ঘন্টা রেস্ট নিলে, আপনি তো পানপাতিয়া গ্লেসিয়ার গেছেন, জানেন যে সবসময় সানগ্লাসটা পরে থাকতে হয়। তো এবার না, আমি গ্লেসিয়ারের কাছাকাছি গেছি, আমি এই এই আপনাদের মতো অতটা যাইনি, মানে এটা আবার ভুল প্রচার হয়ে গেলে মুশকিল হয়ে যাবে। আমরা রিপোর্টিং এর জন্য যত দূর গেলে আমরা পানপাতিয়া গ্লেসিয়ারের আশেপাশের ছবি তুলতে পারবো ততটা গেছি, কারণ আমি খুব সম্মান করি যারা পাহাড়ে ওঠেন, আমি কোনো রকম ভুল কৃতিত্ব নিতে চাই না। ওটাও কৃতিত্ব, ওটাও অনেক বড়, ওই অবধি অনেকেই পৌঁছতে পারেন না। তো সেইখানে কি হয়েছে, এবার সানগ্লাস খোলা মানে আমি জানি তুষার অন্ধত্ব হবেই। তো এবার আমার তো ক্যালকুলেশন আছে আগের অভিজ্ঞতা থেকে যে 4-5 ঘন্টায় এবার আমরা 3 নম্বর ক্যাম্পে পৌঁছে যাব। তাঁবুর ভেতর ঢুকে চোখ বন্ধ করেই সবসময় রাখতে হবে, ওটাই স্নো ব্লাইন্ডনেসের ওষুধ। তো 12-13 ঘন্টা চোখ বন্ধ করে রাখলে নিজে নিজেই আবার ঠিক হয়ে যাবে। তো এই ক্যালকুলেশন করে নাবতে দেখি যে ফাটলে একজন বিদেশি পড়ে গেছে এবং ফাটলে ঝুলছে, এবং ওখানে কিন্তু কেউ কাউকে আজকাল বাঁচাতে যায় না, কারণ যে বাঁচাতে যাবে তারই মৃত্যু ঘটতে পারে, লাইভ রিস্ক হতে পারে। ওদের দলের লোকেরা ওকে ছেড়ে দিয়ে চলে গেছে। কিন্তু আমি ছোট থেকে যে শিক্ষাটা পেয়েছি আমার পাহাড়ের স্যার ম্যাডামদের থেকে, যে না, পাহাড়ে কেউ বিপদে পড়লে তাকে ছেড়ে চলে আসতে নেই, কারণ কোনো সময় তো আমিও সেই পরিস্থিতিতে পড়তে পারি। তখন আমি আমার শেরপা স্যারকে বলি যে আমরা ওকে তুলে বাঁচিয়ে তবেই নামবো, কিন্তু ওখানেও তো সহজ কাজ নয়, তাকে তুলতে গিয়ে 4-5 ঘন্টা আমাদের চলে যায়, কারণ সে তো ধাক্কা খেতে খেতে পড়েছে, তার পা থেকে ওই যে লোহার কাঁটা বললাম, জুতো থেকে লোহার কাঁটা দুটোই খুলে চলে গিয়েছিল। এবার খাড়াই বরফের দেওয়াল এত স্লিপারি হয়, লোহার কাঁটা বলছি স্লিপ করছে, সেখানে তো এমনি লোহার কাঁটা ছাড়া কত রাখাই যাচ্ছে না, বারবার তুলছি, স্লিপ কেটে ফাটলে ঢুকে যাচ্ছে। মানে সেখানে কালো আর নীল উভয় বরফই রয়েছে। হ্যাঁ, কালো নীল এরকমই বরফের কালারটা পুরো ওখানে। এইবার তারপর যখন কিছুতেই ওকে রাখা যাচ্ছে না, 3-4 বার এরকম চেষ্টা হয়েছে, তারপরে আবার শেরপা স্যার ওপরে গেল, কোথায় দড়ি খুঁজে খুঁজে কেটে নিয়ে এলো, সেখান থেকে দড়ি কাটা যাবে না, কারণ দড়ি ওখানে লাইফ লাইন, যেখান থেকে আমরাই তো বিপদে পড়ে যাব দড়ি কেটে নিলে। তারপর দড়ি নিয়ে এলো, তারপরে অ্যাঙ্কারও নিয়ে এলো খুঁজে, দিয়ে ওকে ওই তুলে দড়ি অ্যাঙ্কার করে দড়ি দিয়ে বেঁধে ওকে রাখা হলো। তারপর ওয়াকি টকিতে খবর দেওয়া হয়েছে ওদের দলের লোককে যে আমরা ওকে তুলেছি, এক্সট্রা ক্র্যাম্পন নিয়ে আসছে, তারা এবার ক্র্যাম্পন নিয়ে আসছে, দিয়ে তারপর ওকে নামানো স্টার্ট হয়েছে, কিন্তু তখন 4-5 ঘন্টা চলে গেছে। এবার ওকে নামানো হচ্ছে, এবার আমি আর আমার শেরপা স্যারও নাবজি পেছন পেছন, এবার আমি ক্রমশ স্লো হয়ে যাচ্ছি, কারণ চোখে আর আমি তো দেখতে পাচ্ছি না, তাও যতটা দেখা যায় আমি চেষ্টা করছি, চোখে কিন্তু প্রচণ্ড যন্ত্রণা হয় তুষার অন্ধত্বে, চোখ আর খুলে রাখা যায় না। তারপরে আমি যখন শেরপা স্যারকে বলেছি যে স্যার আমি আর কিছু দেখতে পাচ্ছি না, কোথায় পা রাখবো বুঝতে পারছি না, আপনি গাইড করুন, তখন ও ভয়েতে, এবার ওখানে তো সবারই ভয় না প্রাণ বাঁচানোর, শেরপা স্যার আমাকে ছেড়ে এবার নিচে চলে গেছে। এদিকে আমি চোখে দেখতে পাচ্ছি না, খাড়াই বরফের দেওয়াল, চারিদিকে ফাটলে ভর্তি, আর শুধু তো আমরা আঙুলের ওপর দিয়েই তো বললাম, আঙুলের কারণ ওখানে তো খাড়াইতে রাখা যায় না, এরকম আঙুলের দুটো যে সামনে কাঁটা বেরিয়ে থাকে, ওই কাঁটার ওপর পুরো আমরা থাকি, পুরো বডি এবং ব্যাগের ওজন। তো ওইভাবে খাড়াই বরফের দেওয়ালে 27,000 ফুট উচ্চতাতে, ডেথ জোনেরও 1000 ফিট ওপরে, অক্সিজেন ছাড়া, খাবার ছাড়া, জল ছাড়া, টোটাল আমি 50 ঘন্টা ছিলাম, তার মধ্যে প্রায় 27-28 ঘন্টা আমি একা সম্পূর্ণ, এবং সময়েরও কোনো হিসাব ছিল না। আমি যে 27-28 ঘন্টা বলছি তার চেয়ে বেশিও হতে পারে, কারণ সেদিন বিকেলবেলা আমাকে ছেড়েও চলে গিয়েছিল, আমি সেই থেকে একা থেকে গেলাম, ওই শুধু দুপায়ের আঙুলের ওপর ভর দিয়ে খাড়াই বরফের দেওয়ালে, তুষার ঝড় চলছে খোলা আকাশের নিচে, -80-90 ডিগ্রি সেন্টিগ্রেড তুষার ঝড় ঝাপটা মারছে, এবং আজ পর্যন্ত এইভাবে পৃথিবীর কেউ বেঁচেই ফিরে আসতে পারেনি। তারপর তো অন্য কথা, আমার তো আপনাকে মানুষই মনে হচ্ছে না। আমি পুরো স্ট্রং ছিলাম এবং মানে একদম ঠিকঠাক। এবার তারপরে কি হলো, তারপরে তো সেদিন সন্ধ্যে সারা রাত কেটে গেল, তারপরে ওই তুষার ঝড়ে সবাই ক্যান্সেল করে দিয়েছিল সামিটে যাওয়া, কেউ যাচ্ছে না। তারপরে একজন ভাগ্য ভালো রাশিয়ান পর্বতারোহী আর তার শেরপা ওপরে যাচ্ছিল, তখন তারা আমাকে দেখতে পেয়েছে, তখন স্যাটেলাইট ফোনে ডাইরেক্ট কাঠমান্ডুতে খবর দিয়েছে যে আমি এরকম ওখানে আটকে আছি, কেউ আমাকে রেস্কিউতে আসেনি বলে খবর দিয়ে ওরা তো সামিটে চলে গেছে, ওরা জানে নিশ্চয়ই কেউ আসবে আমাকে নিয়ে যাবে। তারপর কত ঘন্টা ওরা ক্লাইম্ব করে সামিট করেছে, সামিট করে আবার কত ঘন্টা ওরা ক্লাইম্ব ডাউন করেছে,
এসে তখনও দেখে যে আমি ওই জায়গায়, আমাকে তখনও কেউ নিতে আসেনি, তাহলে আরো কত ঘন্টা তো কেটে গেল। তারপর আবার ওরা স্যাটেলাইট ফোনে আবার কাঠমান্ডুতে জানিয়েছে যে আমি বেঁচে আছি, কেউ এখনো আমাকে উদ্ধারে আসেনি, এবং এত ঘন্টা কেউ বেঁচেই থাকে না, কয়েক মিনিটই ওখানে থাকে না। তারপরে কাঠমান্ডু থেকে আবার শেরপাদের ধমক দিয়েছে যে কেন আমাকে এখনো রেস্কিউতে যায়নি, ধমক দিয়ে পাঠিয়ে। ভালো লোকও আছে অনেক, ভালো মানুষও অনেক আছে। পায়োনিয়ার এজেন্সির যে পাসাং শেরপা, স্যার নিবেশ দেয়, ওনারা খুবই ভালো মানুষ। তারপরে এলো তো এলো শেরপারা আসছে তো, কারণ ওরা নিশ্চিত যে আমি আর বেঁচে নেই, কারণ কেউ তো বেঁচে থাকে না, শুধু মুধু ওরা আসবেই বা কেন, ওই জন্য ওরা কেউ নিতে আসছিল না। তো তারপর যখন খবর দিল যে আমি বেঁচে আছি, তখন আবার ওরা এসে তো আমাকে দেখে বলছে মিরাক্কেল। আমি তখন তো চোখ খুলতে পারছি না, চোখ বন্ধই করে রেখেছি, কথাবার্তা একদম নর্মাল বলছি। ওরা বলছে মিরাক্কেল, শেরপাই বেঁচে থাকতে পারে না, আজ পর্যন্ত কেউ বাঁচেনি। তুমি মানে অবাক, ওরা শেরপারা বলছে। তো তারপরে তো এবার নাবা শুরু করলাম, ওই উচ্চতায় তো হেলিকপ্টারও যেতে পারে না, তো খাড়াই বেয়ে বেয়ে সেই 4 নম্বর ক্যাম্প, 3 নম্বর ক্যাম্প, 2 নম্বর ক্যাম্প, 1 নম্বর ক্যাম্প, বেস ক্যাম্প, এত নিচে 27,000 ফুট থেকে সেই প্রায় 16,000 ফুটে নেমেছি। পুরোই কিন্তু নিজেকে নামতে হয়েছে, দুপাশ থেকে শেরপারা গাইড করছে কোথায় পা ফেলবো, কোন দিকে যাব, করে করে নেমেছি। তো এইরকম, কিন্তু এই যে আমি এইগুলো সার্ভাইভ করতে পারছি না, আমি কিন্তু ওখানে প্রচুর পরিমাণে খেতে পারি, যেইটা অন্যরা পারে না, যে কারণে সার্ভাইভ করতে পারে না। ওভার এক্সস্টনেই মানুষের হার্ট ফেলিওর করে যায়। মানে আপনি সমতলে কম খান, পাহাড়ে উঠলে বেশি খান। একদমই সত্যি করেই তাই, মানে সমতলে তো কমই খাই, পাহাড়ে প্রচুর বেশি পরিমাণে খাই, এবং সেটা আমি খেতে পারি আমার অক্সিজেন স্যাচুরেশন বেশি থাকে বলে, কারণ অন্যরা কেউ খেতে পারবে না। আপনারা একটু পাহাড়ের ওপরে গেলেই দেখবেন যে মাথা ঘুরছে, জল খেলেও বমি পাচ্ছে, খাবার তো অনেক দূরের কথা। বাকি পর্বতারোহীদেরও সেম জিনিস হয়, যেহেতু অক্সিজেন কম, অর্গ্যান আমাদের ঠিকমতো কাজ করে না, এবার ডাইজেশনের জন্য যেগুলো দরকার সেটা তো করতে পারছে না অর্গ্যান, এবং ওখানে পুরোটা বদলে যায়। এই যে আমাকে বলছি আমি ওখানে অন্য মানুষ হয়ে যাই, মানে ওখানে হৃৎপিণ্ডর ফাংশন, ফুসফুসের ফাংশন, কিডনির ফাংশন, ব্রেনের ফাংশন, সব কিছু একদম বদলে যায়। তো সেইটার মানে চেনা শরীর পাহাড়ের উচ্চতায় উঠলে হ্যাঁ অচেনা হয়ে যায়, অচেনা। কিন্তু এইবার সেইটার সাথে যে অ্যাডজাস্ট করতে পারবে সেই সার্ভাইভ করতে পারে। কারণ আমি অনেকে দেখেছি এখানে ম্যারাথন দৌড়ে আয়রন ম্যান কমপ্লিট করেছে, ঠিক আছে, 40-50 কিলোমিটার করে দৌড় প্র্যাকটিস করে গেছে, ওখানে গিয়ে একটা পা এগোতে পারছে না সে, কারণ সে অ্যাডজাস্টই ওটা করতে পারেনি, তার বডি অ্যাডজাস্ট করতে পারেনি। এবং আমি অ্যাক্লিমেটাইজড হওয়াটা খুব জরুরি। হ্যাঁ জরুরি, ওটা ছাড়া পাহাড়ে হবেই না। তারপর হাই অল্টিটিউড সিকনেস, যার কোনো ওষুধ নেই, ট্রিটমেন্ট নেই, মৃত্যু অবধারিত হাই অল্টিটিউড সিকনেস হয়ে গেলে। ওতে লাংসে জল জমে যায়, তারপর ধীরে ধীরে রক্ত জমতে শুরু করে, কোনোভাবে আটকানো যাবে না, এর কোনো ওষুধ নেই। ব্রেনে জল জমতে শুরু করে, তারপরে রক্ত ক্লট হতে শুরু করে। তো এইগুলোতে তো মানুষ এমনি মারা যায়, মানে হঠাৎ করোনায় যেমন সব মারা যাচ্ছিল, হঠাৎ এই দাঁড়িয়ে আছে, ধপ করে পড়ে গেল, মারা গেল, এইরকম নিজে বুঝতেও পারবে না যে কখন মারা যায়। আমার দুটো অর্বাচীন প্রশ্ন আছে। এক, ওদের হাতে স্যাটেলাইট ফোন ছিল, আপনার হাতে ছিল না কেন? স্যাটেলাইট ফোনের তো খরচা অনেক বেশি, আমাদের পক্ষে সেটা, আমার পক্ষে নেওয়া সম্ভব হয় না। যাদের নিয়ে অনেক সাপোর্ট বেশি থাকে তারা স্যাটেলাইট ফোন ব্যবহার করতে পারে। অনেক খরচ স্যাটেলাইট ফোনে। দ্বিতীয় প্রশ্ন, এই যে 27,000 মিটার নেবে এলেন, হ্যাঁ দুঃখিত 27,000 ফুট নেবে এলেন, এই সময় তো তার আগে তো চোখে আপনার তুষার অন্ধত্ব হয়েছে, তখন কি চোখ খোলা ছিল? না, আমি পুরো অন্ধের মতোই নেবেছি। তাহলে শুধুমাত্র শেরপাদের দিক নির্দেশনা, হ্যাঁ ও বলে দিচ্ছে কোন দিকে পা ফেলবো। এই তার উপর কি আমার একটা তো পাহাড়ে গিয়ে গিয়ে নিজেরও পায়ের ফিলিংস এসে গেছে, তাই বলে চোখে না দেখে অন্ধকারে 27,000 ফুট নিচে নেমে গেলেন। হ্যাঁ সেটাও আমি বুঝলাম তখনই যে চোখ অন্ধ হয়েও আমি নামছি, কারণ আমার পায়ের একটা ফিলিংস, যখন বরফের খাড়াই দেওয়ালে পা রাখছি সেই ঢাল দেখে বুঝে যাচ্ছি যে কোন দিকে ঢালটা থাকতে পারে। এটা কি সত্যি যখন আমাদের একটা ইন্দ্রিয় কাজ করে না, অন্য ইন্দ্রিয়গুলো খুব সজাগ হয়ে ওঠে? হ্যাঁ এটা তো একদমই, তখন ব্রেন অনেক সজাগ ছিল, পায়ের ব্যালেন্স আমি কোন দিকে দেব চোখ বন্ধ করেও সেটা আমি বুঝে যাচ্ছিলাম, তো সেইভাবে পা ফেলেছি। আপনি যে কিছুক্ষণ আগে এই যে ক্রাউড ফান্ডিংয়ের ব্যাপারটা বললেন, এভারেস্ট জয়ের বিষয়টা আপনি সাধারণ মানুষের কাছে বিশ্বাসযোগ্য কিভাবে করে তুললেন? এবার এইখানে বলি, আমি কিন্তু ক্রাউড ফান্ডিং কি জিনিস কোনোদিন জানতামই না, এবং প্রচন্ড মুখ চোরা ছিলাম। মানুষকে বলা তো দূরের কথা, একটা মানুষকে বলতে পারতাম না যে আমি যাবো, আমাকে যেন একটু হেল্প করা হয়, এইটুকুটাও আমি সেই সময় বলতে পারতাম না। আপনি তো একটু প্রকৃতিগতভাবে আপনি লাজুক, একদম, কারণ চন্দননগরের বিখ্যাত অধ্যাপিকা বাসবী পাল, হ্যাঁ যিনি
ফরাসিবিদ এবং এই মুহূর্তে ফরাসি ইনস্টিটিউট অর্থাৎ ফ্রেঞ্চ ইনস্টিটিউটের ডিরেক্টর, তিনি বলছিলেন আপনি খুবই লাজুক। হ্যাঁ, তা কি করে ক্রাউড ফান্ডিং এর জন্য বললেন? এবং আমি এখন মানে নেমন্তন্ন বাড়িতে আপনি খেয়েছেন নাকি না জিজ্ঞেস করলে না খেয়ে চলে আসেন, সেই পিয়ালি বসাক পাহাড়কে এত ভালোবাসলো যে ক্রাউড ফান্ডিং এর কথা কি করে বললো? আমি তো বলতেই পারি না। আমি প্রথম যখন গেছি ব্যাংক থেকে লোন নিয়ে চলে গেছি, যেখানে লোন নিয়ে কেউ যায় না, কারণ লাইব্রেরি বেঁচে ফিরবো কিনা জানি না, সেখানে তো লোন নিয়ে যাবার প্রশ্নই ওঠে না। ব্যাংকও লোন দিয়েছে, এটা তাদের মহানুভবতা। তারা কি জানতো আপনি পাহাড়ে যাচ্ছেন? পাহাড়ে যাই জানি, আমার মাউন্টেনিয়ারিং এর স্যার আবার ব্যাংকের ম্যানেজার উঁচু পদে ছিলেন, সেই কারণে সেই লোনটা আমি পেয়ে গেছিলাম। এবং আমি যেহেতু সরকারি চাকরিও করি, তো প্রথম লোন নিয়ে যাই, কারণ কাউকে আমি বলতে পারিনি, শুধু পাহাড়ের স্যারকে বলেছি। উনি মানে যতটা পেরেছেন 25,000 দিয়েছেন, আর আমাদের মেয়র স্যার চন্দননগর 25,000 দিয়েছেন, কিন্তু 10 লাখ খরচা আমি 50,000 নিয়ে চলে গেছি। এটা কোন সালে? এটা 2018 সালে। আচ্ছা। তারপরে যখন সামিট করেছি, আমি তো জানিই না এইসব, আমি তো পাহাড় ভালোবাসি, তার জন্য পাহাড়ে গেছি, সামিট করেছি। তারপর যখন সমতলে এসে আমি অনলাইন হয়েছি, দেখছি শুধু আমার খবরে মিডিয়াতে ভর্তি। তো এটা আমি কখনো ভাবিনি। এটা কোন সামিট ছিল? এটা মানসলু, 8ম উচ্চতম শৃঙ্গ। জীবনে প্রথম একটা উচ্চতম শৃঙ্গ আরোহণ করলাম। সে তো বিশাল, এবার তাইতে আমার প্রচারটা অনেক বেশি হয়ে গেল। কিন্তু ঠিক আছে, আবার 2019-এ যে এভারেস্ট যাব, তার পরের বছর এত প্রচার হলো, তাও কিন্তু আমি এত মুখচোরা কাউকে বলিনি যে এভারেস্ট যাব আমাকে হেল্প করার জন্য। আমি টাকা ছাড়াই আবার চলে গেছি। আমি জানি যে দেখি লোন টোনের চেষ্টা করছি, কোনোভাবে হয়ে যাবে, এই করে আমি ওখানে চলে গেছি। এবার গিয়েও তো ফাঁপড়ে পড়েছি, টাকা পয়সা সেইভাবে, এবং 20 লক্ষ টাকা জমা করতে হবে, প্রায় 25 লক্ষ টাকা খরচা। তখন এবার চন্দননগরের কিছুজন জানতে পেরেছে যে মানসলু গিয়েছিল, তখন তো একটু প্রচার হয়ে গেছে, সে এভারেস্ট অভিযানে যাচ্ছে, তার কাছে কোনো টাকা পয়সা নেই, পকেটে কোনো টাকা নেই। এমনকি ওখানে যে বুদ্ধি ইয়েতে গুম্ফা, সেখানে পুজো দিয়েছি, আমার হয়ে একজন শেরপা স্যার তার জন্য প্রণামীটা সে তার টাকা দিয়ে দিয়েছে, আমার পকেটে টাকা নেই, এরকম পরিস্থিতি। বেস ক্যাম্প ওইভাবে পৌঁছে গেছি, দিয়ে এবার তো টাকা লাগবে, জমা করতে হবে এজেন্সিকে, নাহলে তো এবার আমাকে উঠতে দেবে না, সামিটে যেতে দেবে না। তখন ক্রাউড ফান্ডিং শুরু হয়েছে। আমি নেপালে এভারেস্ট বেস ক্যাম্পে, এখানে ক্রাউড ফান্ডিং শুরু হয়েছে, আমি কিছু জানি না। মানে এটা চন্দননগরের মানুষরাই করছে? চন্দননগরের মানুষরা, রবিবারের আড্ডা বলে আছে একটা গ্রুপ, তারা চন্দননগরে তো অসামান্য সব মানুষরা আছেন, এবং তারা শুধুমাত্র বাঙালি নয়, তাদের সঙ্গে ফরাসি একটা ঐতিহ্যও আছে। জ্ঞান, বুদ্ধি, নৃত্য, শিল্পকলা চর্চার সঙ্গে সঙ্গে খুব কালচারাল, অবশ্যই ক্রিয়া জগৎটাকে অন্যভাবে দেখেন। এবং রাধানাথ সিকদার, যিনি এভারেস্টের উচ্চতা প্রথম মাপেন, তিনিও তো চন্দননগরের মানুষ। অবশ্যই আমি বলতেই যাচ্ছিলাম একটু আগে, তার সমাধি এবং তার মূর্তি সবই চন্দননগর। তো যিনি মেপেছেন এভারেস্টের উচ্চতা, তারপর চন্দননগর থেকেই একজন গিয়ে আবার সামিট করলো, মানে এভারেস্টে উঠে তার উচ্চতা মেপে এলো। এটাও একটা মানে ঐতিহাসিক ব্যাপার। মনে পড়ছিল রাধানাথ সিকদারের কথা? একদম সবসময় মনে পড়ে, এবং তিনিও ম্যাথামেটিশিয়ান ছিলেন। হ্যাঁ, তো এইগুলো তো খুবই ভালো লাগে। এবং তিনি শুধু সেইটা না, ইংরেজদের সাথে ওনাকে অনেক লড়াই করতে, ইংরেজরা ওনার ওপর অনেক অত্যাচার করেছিল, ওনার যে কৃতিত্ব সেটা চেপে রাখা হয়েছে রাধানাথ সিকদারের। এবং উনি শুধু এইটা না, এবং মেয়েদের জন্য উনি প্রথম পত্রিকা, দেশের মধ্যে নারীদের জন্য প্রথম পত্রিকা উনি তৈরি করেছিলেন কিন্তু। এবং বাড়ি বাড়ি সেই চন্দননগরের মেয়ে এভারেস্টের বেস ক্যাম্পে গিয়ে খবর পাচ্ছে চন্দননগরের মানুষরা, অবশ্যই রবিবারের আড্ডার সেই সমস্ত কৃতি মানুষেরা, তারা রাস্তায় রাস্তায় বেরিয়ে মানুষের থেকে অর্থ নিয়ে আপনাকে পৌঁছে দিচ্ছে। তারপর চন্দন ঘোষাল, উনি আইএম এর প্রেসিডেন্ট, ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন, উনি আবার ডাক্তারদের মধ্যে ছড়িয়ে দিলেন। হ্যাঁ, তারপর আমার টিচার, স্কুলের টিচার, কলেজের টিচার, আমি শুনেছি অনেক ফুটপাতে বিক্রি করেন এরকম মানুষও আপনাকে টাকা অর্থ সাহায্য পাঠিয়েছে। হকার, সবজি বিক্রেতা, তারা দিন আনি দিন খায়, সেই টাকা আমার কাছে তুলে দিয়েছে। এমনকি কি বলবো, একটা মন্দিরের সামনে আমাকে নিয়ে প্রোগ্রাম হয়েছিল, আমার অভিজ্ঞতা শুনে একজন, মানে তাদেরকে তো আমরা হয়তো ভিখারি মানুষই বলি আমাদের সমাজের ভাষায়, কিন্তু কত বড় মাপের তিনি, ওই মহিলা আমার মায়ের মতো আর কি, উনি সেই মন্দিরে থাকেন, উনি আমার কথা শুনে এগিয়ে এলেন এবং ওনার কাছে যা ছিল আমাকে দিয়ে দিচ্ছেন, এবং আমার কাছে হাত জোর করতে বলছেন যে তুমি এভারেস্টের চূড়ায় পৌঁছে এসো, সেটা উনি তুলে দিতে চাইছেন। এরকম এদের সঙ্গে দেখা হয়েছিল? একদমই, সবসময় দেখা হয়, এবং সেই সব সংগঠন প্রোগ্রামেও যাই আমি সবসময়। গরিবরা ডাকলেও আমি তাদের কাছে যাই সব সময়, কারণ আমি চাই যে সেই গরিব পরিবার থেকেও যেন ছেলে মেয়েরা উঠে আসে, আমার থেকে ইন্সপায়ার হয়ে তারা যেন বড় জায়গায় পৌঁছয়, এটাই তো সবচেয়ে বড় পাওয়া। এবং দেশের জন্য
সবচেয়ে সেটা বড় কাজ হবে, কারণ এরা যদি এগিয়ে আসে তাহলে দেশ আরো বেশি নাম করতে পারবে। আমার যেটা প্রশ্ন জিজ্ঞাসা, যে স্কুলের দিদিমণি এভারেস্টের চূড়ায়, এই দুটো দিক কিভাবে সামলালেন? এটা সামলানোটা খুবই কঠিন, কারণ পাহাড়ে ওঠার ক্ষেত্রে প্র্যাকটিসটাও তো খুব বেশি দরকার পড়ে, কারণ ক্রিকেট ফুটবলে তো একটা হার জিত, কিন্তু এখানে তো লাইফ রিস্ক, তো সেটাও সামলানো কঠিন। কিন্তু আবার অনেক ভালোবাসাও পেয়েছি, টিচাররাও অনেক সাপোর্ট, এবং স্টুডেন্টরা তো এত ভালোবাসে, মানে মিসকে টিভিতে দেখতে পাচ্ছে, খবরের কাগজে দেখতে পাই, এবং আমাকেও বলে যে আমরাও পাহাড়ে উঠবো, তুমি শেখাও, এরকম। মানে আমি গেলে খুবই তারা উৎসাহিত হয়ে পড়ে, এবং তাদের সেই পড়াশোনার ক্ষেত্রেও তারা কিন্তু অনেক উৎসাহিত হয় উন্নতি, কারণ আমি তাদের এইভাবেই বলি যে আমি আজকে যে পড়াশোনায় এত ভালো হতে পেরেছি, পাহাড়ে উঠতে পারছি, তোরা যে আমাকে টিভিতে কাগজে দেখতে পাচ্ছিস, তোদেরকেও কিন্তু সেরকম হতে হবে এবং পড়াশোনাটাও সেইভাবে ভালো করে করতে হবে। কিন্তু আরও অনেক এসআই স্যার, ডিআই স্যার, টিচাররা তারাও অনেক সাপোর্ট করে বলে আমি করতে চালিয়ে যেতে পারছি, না হলে সম্ভব হতো না। এবং এই ক্ষেত্রেও বলি যে আমাকে রোটারি ইন্টারন্যাশনালও 2022-এ এভারেস্ট অভিযানে প্রচুর সাপোর্ট করেছিল, প্রায় 50%, এবং তারাও আমাকে গার্লস এডুকেশনেরই ব্র্যান্ড অ্যাম্বাসাডার করেছিল, মেয়েদের মধ্যে শিক্ষা পৌঁছে দেওয়ার জন্য। তো সেই ফ্ল্যাগও আমি এভারেস্টের চূড়ায় নিয়ে গিয়েছিলাম। তো এইটা আমি চাই যাতে বাবা মারাও বোঝে, কারণ অনেক মা বাবা ভাবে যে খেলাধুলায় দিলে তাদের পড়াশোনার ক্ষতি হবে, কিন্তু আসলে খেলাধুলা করলে পড়াশোনা আরও বেশি ভালো করে করা যায়। এবং এই যে মোবাইলে এখন তারা খেলাধুলায় পাঠাচ্ছে না, মাঠে পাঠাচ্ছে না, কিন্তু সারাক্ষণ মোবাইল নিয়ে মোবাইলে গেম, নানা রকম কার্টুন দেখতে ব্যস্ত রয়েছে, তাতে তো আরও বেশি ক্ষতি হচ্ছে, ব্রেনও ড্যামেজ হয়ে যাচ্ছে, পড়াশোনারও ক্ষতি। এবং স্বামী বিবেকানন্দ, উনি একজন বড় মনীষী, তিনিও বলেছিলেন যে গীতা পড়ার থেকে মাঠে গিয়ে ফুটবল খেলা ভালো, কারণ তিনি জানতেন যে ফুটবল খেললে ব্রেনের আরো উন্নতি হবে, তাহলে গীতাটা আরো ভালো করে বোঝা যাবে, হৃদয়ঙ্গম হবে। আমার একটা ছোট্ট প্রশ্ন আছে, আমি তো আমার ছোটবেলা থেকে মিলন স্যার থেকে অমন স্যার পর্যন্ত স্কুলের যত আমার অঙ্কের টিচার আছে তাদের সবাইকে দেখতাম রাগী। হ্যাঁ, তা পিয়ালি ম্যাডাম, পিয়ালি যখন অঙ্কের টিচার, ছাত্রদের তো একটু বকাবকি করতে হয়, ভয় পায় কেউ? না, আমাকে এমনি একটু ভয়ও পায় না, কিন্তু আমার আবার তো সব ঘাড়ের ওপর উঠে পড়ে, আমাকে তো একদমই পায় না। হ্যাঁ, মিস করে সব আমার ঘাড়ের ওপর উঠে চলে আসে আর কি, এতটাই ভালোবাসে। এমনও হয়েছে মানে টিচার্স ডেতে, মানে ঠিক নয় এটা, কিন্তু অন্য টিচারদের পেন এনেছে, সবাই এসে আমাকেই দিচ্ছে, মানে অন্য দিচ্ছে না, আমার এত গোছা হয়ে গেছে, আমি আবার তখন অন্য টিচারদের ভাগ করে দিলাম। তো এতটাই ভালোবাসে, আবার অনেকে এসে কেঁদে ফেলে, মানে আমাকে এত ভালোবাসে, মানে এসে কথা বলতে বলতে কেঁদে ফেলে আমার কাছে। তো এই পাহাড়ের শৃঙ্গে উঠে এইসব ছাত্রছাত্রীদের কথা মনে হয়? হ্যাঁ, সবসময় মনে পড়ে ওদের জন্যই। আরো এই যে মৃত্যুর মুখোমুখি হয়ে এত কষ্ট, পাহাড়ে ওটা তো প্রচন্ড কষ্ট, আমি হাসিমকে বলছি তাই, কিন্তু সেই কষ্ট সব এই মানুষগুলোর কথা মনে করেই পেরিয়ে যেতে পারি। বাবা মা এখন নেই, কিন্তু নিজেকে আর একা মনে হয় না, এত মানুষ আছে। হ্যাঁ, সেইটার জন্যই, এবং আমি মনে করি যে মা বাবার জন্যই আরো আমাকে এগিয়ে যেতে হবে। আপনি এতক্ষণ মাউন্ট এভারেস্ট জয়ের বিভিন্ন আপনার চড়াই উতরাইয়ের অভিজ্ঞতার কথা শেয়ার করছিলেন, তো আমার প্রশ্ন, আপনার ব্লেজারের এই দিকে আছে দেখতে পাচ্ছি আমরা ইন্ডিয়ান ফ্ল্যাগের ব্যাচ, তো অন্যদিকে বিভিন্ন রঙের ব্যাচ আমরা দেখতে পাচ্ছি, যদি একটু পরিচয় করে দিতেন। হ্যাঁ, এটা তো ইন্ডিয়ান ফ্ল্যাগের, আর এই ব্লেজারটাও আমি পেয়েছিলাম মানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে যে একটা অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল সেই সময় 2018-তে, তো সেইটারই চিহ্নটা আছে। আর এই ব্যাচগুলো হচ্ছে আমি যে বিভিন্ন ইনস্টিটিউট, হিমালয়ান মাউন্টেনিং ইনস্টিটিউট থেকে বেসিক অ্যাডভান্স, তারপর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ স্কিন অ্যান্ড মাউন্টেনিয়ারিং, আমি আবার স্কিও খেলি, যেটা বরফের ঢালবে স্কি করে নাবে, সেটারও আমি ন্যাশনাল খেলেছি। তো তাইকন্ডোতেও আমি ব্ল্যাক বেল্ট এবং ন্যাশনালে গোল্ড পেয়েছি। তো সেই খেলাগুলোর, আর জহর ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিং অ্যান্ড উইন্টার স্পোর্টস, তো সেই যে সমস্ত ইনস্টিটিউট থেকে আমি ট্রেনিং নিয়েছি আর কি, তাদেরই সব ব্যাচগুলো আছে লাগানো। আরো ব্যাচ বৃদ্ধি হোক, আপনার কোটের কলার চতুর্দিকে ব্যাচ আসুক, এটা আমরা চাই, সবার আশীর্বাদে। আমার এখানে একটা প্রশ্ন রয়েছে যে ধরুন আপনি তো তাইকন্ডো, নিজে তো ব্ল্যাক বেল্ট, আপনি তাইকন্ডোতে তো অসম্ভব, বিশেষ করে শক্তি, অদম্য ইচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন টেকনিক বুদ্ধিদীপ্তভাবে ব্যবহার করতে হয়, এবং তার সাথে মার খেতে হয়, মানে মারও খেতে হয়। খেলা। তাইকন্ডো কি কোথাও আপনাকে সাহায্য করেছে?
একদমই, মানে এক তো দম বাড়ানোর ক্ষেত্রে প্রচুর, কারণ আপনিও তো তাইকন্ডোতেই ছিলেন, জানেন যে প্রচন্ড দম এবং হাঁপিয়ে যাচ্ছি, সেই অবস্থাতেও আমাদের কিক পাঞ্চ করে যেতে হয়, যেটা প্রচন্ড কঠিন কাজ। তার সাথে আবার মার মুখে, মাথায়, বুকে, পিঠে লাথি ঘুষি খাচ্ছি, সেটাকেও হজম করতে হয়। এবং তাইকন্ডোতে তো আমরা জানি যে বিশেষ করে পায়ের ব্যবহারটা খুব গুরুত্বপূর্ণ, এবং হাতের ব্যবহারও গুরুত্বপূর্ণ, কিন্তু কোথাও কি পার হাতের তাইকন্ডোর অনুশীলন আপনাকে আরো বেশি দৃঢ়? একদমই, এমনও হয়েছে আমার ওই পাহাড়ে ওঠার সময় ওপর থেকে পাথর পড়েছে এবং শিন বনে পড়েছে। আপনি তো জানেন খেলার সময় শিন বনে প্রচুর আঘাত লাগে তাইকন্ডোতে। তো আমার এতটাই লোহার মতো শক্ত, এবং খেলাতেও আমি দেখেছি মানে খেলার কম্পিটিশনে আমাকে মারতে হয় না, অন্য কেউ মারতে এলে যদি আমার শিন বনে মারে সে নিজেই কুপোকাত হয়ে বসে পড়ে আমাকে মেরে। কোথাও কখনো পাথর পড়েছে ওপর থেকে আমার পায়ের ওপরে পড়ে, আর ওখানে তো বুলেটের গতিতে পাথর পুরো পায়ে মেরে বেরিয়ে গেছে নিচে স্পিডে। তো অন্য কেউ হলে ওখানেই আরোহণ ছেড়ে দিত, নিচে চলে যেত। আমি কিন্তু ওই পাথর কতটা স্পিড তো জানেন, কতটা ওজন বেড়ে যাচ্ছে, ওপরে খাড়াই বেয়ে এসে পুরো সোজা আঘাত করেছে। আমি ওই পা নিয়ে কিন্তু সামিট করেছি। সামিট করে যখন নিচে এসছি দেখছি শিনবনটা পুরো এরকম ধনুকের মতো বেঁকে গেছে, আর পুরো পাটা কালো হয়ে গেছে। মানে কত বড় কালছিটে পড়েছে, পুরো শিনবনটা জুড়ে কালছিটে পড়ে গিয়েছিল। এবং ধনুক, এই সহ্য শক্তি বোধহয় তাইকন্ডোই দেয়। হ্যাঁ, তাইকন্ডোর জন্য এইটা আমার সম্ভব হয়েছিল। স্কি করার জন্য, স্কি তো করতে ভালো লাগে নিশ্চয়ই। স্কিতেও আবার ব্যালেন্সটা প্রচন্ড লাগে, মানে পায়ের পাতা যদি একটু এদিক ওদিক নড়বড় হয়ে যায় উল্টো স্কি এবং তাইকন্ডো কি তাহলে সচেতনভাবে এই পর্বত আরোহণের ক্ষেত্রে দরকার বলেই করেছিলেন? হ্যাঁ, একদমই। তো আমি ভালোবেসে করেছিলাম, কিন্তু দেখছি যে ওগুলো করে আবার মানে সেটা কাজে লেগে যায়। মানে তাহলে ধরে নেব অনার্স হচ্ছে পর্বত আরোহণে, স্কি আর তাইকন্ডো পাস কোর্সে ছিল। হ্যাঁ, ওই যে তাইকন্ডো শেখার জন্য 2019-এ বললাম যে মুখে পাঞ্চ মেরেছিল, মুখে ঘুষি মেরেছিল, ধাক্কা মেরে ফেলে দিয়েছিল, সেটাও কিন্তু আমি তারপরেও বেঁচে ফিরে আসতে পেরেছিলাম। এই তাইকন্ডোর অভ্যেসটা আমার ছিল বলেই ওই মুখে ঘুষি মারা, ওই উচ্চতায় তো এমনিই মানুষ বাঁচানো সুস্থ অবস্থায়, 28,000 ফিট উচ্চতায়, ওখানে ঘুষি ধাক্কাধাক্কি চলছে, তো সেটাও আমি সার্ভাইভ করতে পেরেছিলাম এবং মনের জোর ধরে রাখতে পেরেছিলাম, এই অভ্যেসটা আমার ছিল বলে। যদিও তাইকন্ডো শেখায় সংযম রাখতে, তাইকন্ডো শেখায় যে আক্রমণ থেকে বাঁচাতে, নিজেকে বাঁচাতে হবে, কিন্তু কাউকে আক্রমণ করতে না। একদম। কিন্তু সেই ছেলেটা অত্যন্ত দুষ্টু, যে তাকে দুঘা কেন মানে কষিয়ে দিলেই তো হতো না। তাকে তখন দিনই এই কারণে, আমাদের জুতোর তলায় তো লোহার ছুঁচলো কাটা থাকে, ওখানে যদি মারপিট লেলো রক্তারক্তি কাণ্ড হয়ে যেত, এবং পাখির পালক দিয়ে আমাদের ড্রেসটা তৈরি হয়, একটা কিছু খোঁচা লাগলে পুরো পাখির পালক হু হু করে বেরিয়ে চলে যাবে, আর তাহলে ওই ঠান্ডায় আমিও বাঁচবো না, সেও বাঁচবে না, রক্তারক্তি হয়ে যাবে। তো যে কারণে আমি কিন্তু ওই যে ডিফেন্সটা বলছেন, মার খাওয়াটা সহ্য করাটাও কিন্তু সেই মার্শাল আর্টের আসল। এপ্রিলে চোয়ু এবং সিসাপাংবাতে আপনার আরোহণ রয়েছে, তো সেই প্রস্তুতিটা জানবো। আর পাশাপাশি আপনি বললেন হিমালয়ই আপনার প্রাণ, সেখানেই আপনি বিলীন হয়ে যেতে চান, কিন্তু তার আগে মনে হয় না যে এই বাঙালি ছেলেগুলোকে আরও একটু মানে তাদেরকে ট্রেনিং দেওয়া দরকার, আরও যাতে বাঙালি তারা হিমালয়ে পৌঁছতে পারে? একদমই, সবসময় আমি তো চাই আমার এই অ্যাচিভমেন্ট যেন দেশের কাজে লাগে, সমাজের কাজে লাগে, এবং গরিব ছেলে মেয়ে এবং সমস্ত ছেলেমেয়েরা, দেশের সমস্ত সবার জন্য আমার একটা একাডেমিও করার ইচ্ছা আছে এবং সেগুলো চাই। কিন্তু পাহাড়ে গেলে ওই যে আমি সবসময় যেটা মনে করি যে পাহাড় যদি চায়, ওপরওয়ালা যদি চায়, কারণ ওখানে তো মৃত্যু সবসময় মৃত্যুর মুখোমুখি হতে হয়, তো আমি মনে করি যে যদি পাহাড় চায় যে আমি এগুলো করি দেশের জন্য, সমাজের জন্য, তাহলে আমাকে বাঁচিয়ে রাখবে, আর যদি না চায়, যদি মনে করে আমার কাজ এখানেই শেষ, তাহলে আমাকে নিয়ে নেবে। তো কোনোটা নিয়েই আক্ষেপ নেই। এবার পাহাড় যেটা চাইবে সেটাই তো হবে। আমার পরিকল্পনা আছে দেশের সমাজের জন্য আরও অনেক কিছু, এগুলো কাজে লাগাবো। তো পাহাড় যদি, আমি তো হৃদয়ের ভেতর থেকে একদম সৎভাবেই চাই, তো পাহাড় যদি সেইটা চায় তাহলে আমি সেটা নিশ্চয়ই করব। প্রস্তুতি বলতে আমি যেহেতু 5 বছর বয়স থেকে কন্টিনিউ সারা জীবনই পাহাড়েই কাটাচ্ছি, আমার আর আলাদা করে কিছু লাগে না। কিন্তু আমি তো জিম করি রেগুলার, পাহাড়ে ওঠার জন্য যেগুলো দরকার সেগুলো প্র্যাকটিস করি, যোগাসন, তাইকন্ডো, এগুলো তো কন্টিনিউ করতে থাকি। আমি আবার আঁকিও, পাহাড়েরই ছবি ছোটবেলা থেকেই এঁকে চলেছি, পাহাড়ের ছবি, পাহাড়ের মানুষের ছবি, পাহাড়ি গ্রামের ছবি, মোনাস্ট্রির ছবি, এগুলোও আঁকি, সেটাতেও একটা মন ভালো। টাকা পয়সার এবার কি রকম ব্যবস্থা হয়েছে? টাকা পয়সা তো এবারে বন্ধন ব্যাংক 20 লক্ষ টাকা দেবে বলেছে, সেটা একটা অনেক বড় সাপোর্ট, এবং তাছাড়াও
ক্রাউড ফান্ডিং মানুষ যেভাবে আগেও আশীর্বাদ ভালোবাসার সাপোর্ট দিয়ে পাশে থেকেছেন, এবারেও চাইবো যে তারা সেইভাবেই যেন পাশে থাকুন। তো সেই কারণে মানুষের কাছেও অনেকে সবাই আমার হয়ে আবেদন করছেন। এভারেস্ট জয় করতে যে টাকা লাগে এতেও একই টাকা লাগবে? হ্যাঁ, এবারে তো আমি চায়নাতে যাচ্ছি, তো চায়নাতে আবার খরচাটা একটু বেশি এবং পারমিশন গভর্নমেন্টের থেকে যে পারমিটটা নিতে হয় তারও খরচাটা নেপালের থেকে বেশি, তো যে কারণে এতটা বেশি টাকা লাগছে। পর্বত আরোহণে নিশ্চয়ই সিলেবাস নেই, কিন্তু একটা সিলেবাস যদি ধরে চলি আমরা, 14টা শীর্ষ শৃঙ্গ আছে, তার মধ্যে কটা শৃঙ্গ বিজয় হলো আর কতগুলো বিজয় করতে হবে? এভারেস্ট হয়ে গেছে, হ্যাঁ 26,000 ফুট ডেথ জোন, তার উপরে তো 14টা, তার মধ্যে আমার 6টা উচ্চতম শৃঙ্গ হয়ে গেছে, আর 5টা শৃঙ্গ তো ওই ভারত পাকিস্তান বর্ডারে, যেটা গিলগিট বালতিস্তানে, ওখানে ইন্ডিয়ানদের এখনো পারমিশন দেওয়া হয় না। বাকি 9টা রইল। এবার চীনের এই দুটো হয়ে গেলে 8টা হয়ে যাবে আমার, আর কাঞ্চনজঙ্ঘা একটা, তাহলে বাকি থাকবে। পিয়ালি, এবার দ্রুত কিছু প্রশ্ন, যে প্রশ্নগুলো না করলে আমাদের দর্শকরা আদৌ আমার উপর খুশি হবে না, প্রসন্ন হবে না, বিভিন্ন উক্তি করবে। প্রথম প্রশ্ন, এভারেস্টে বেস ক্যাম্প থেকে ধীরে ধীরে যখন একেবারে উপরের দিকে উঠছেন, বোঝা যায় যে ধীরে ধীরে প্রকৃতিটা পরিবর্তন ঘটছে? হ্যাঁ, বোঝা যায়, এবং শরীরেও নানা রকম পরিবর্তন আসতে থাকে, সেটা বোঝাও যায়। সেই কারণেই অ্যাক্লিমেটাইজেশনের দরকার। ওই কারণে আমরা তো একবারে 1000-2000 ফিটের বেশি ওপরে যাওয়া যায় না। তো ক্যাম্প ওয়ানে গিয়ে আবার আমাদের নিচে ফিরে আসতে হয়, দিয়ে আবার বাকি জিনিসপত্র মালপত্র নিয়ে আবার উঠতে হয়, ক্যাম্প টুতে রেখে এলাম, আবার নিচে এলাম, এইভাবে অ্যাক্লিমেটাইজেশন করতে হয়। এবার এটা কারোর তাড়াতাড়ি হয়, কারোর ধীরে ধীরে হয়। অ্যাক্লিমেটাইজেশন প্রসেস অনেকের বেশি টাইম লাগে, কিন্তু আমার ক্ষেত্রে যেটা হয়, আমার আবার খুব তাড়াতাড়ি ওটা হয়ে যায়। এমনও হয়েছে আমি 24 ঘন্টার মধ্যেও, মানে বেস ক্যাম্প পৌঁছানোর পরে অন্যরা 10-12 দিন বেস ক্যাম্পে বসে থাকে, অ্যাক্লিমেটাইজেশন করে তারপর ওপরে যায়। এই জন্যই তো আমি নাম দিয়েছি আশ্চর্য মানবী। পিয়ালি, পিয়ালি, আমাকে একটা কথা বলুন, এই যে এভারেস্টে আপনি ধীরে ধীরে উঠছেন, ভৌতিক বিভিন্ন ঘটনার কথা অনেকে বলেন, অনেকে বলেন মৃতদেহের সারি পেরিয়ে যেতে হয়, সত্যি কি তাই? হ্যাঁ, সত্যিই তাই। কারণ এবার ওখানে তো আবার ডেড বডি পচে না, কারণ পর্বতারোহণে প্রচুর মানুষ মারা যায়, তো ওখানে তো হার্ট ফেলিওর আছাড় হয়ে যায়। তারপর ওভার এক্সস্ট, পাহাড়ে মেন হচ্ছে এই যে খাওয়া দাওয়া সে করতে পারছে না, কোনো এনার্জি শরীরে ইনপুট করতে পারছে না, কিন্তু এই ঠান্ডার সাথে লড়াই করতে হচ্ছে, অত ভারী জিনিসপত্র নিয়ে তাকে খাড়াই বেয়ে বেয়ে উঠতে হচ্ছে। ওই পরিশ্রমটা তো যে কোনো খেলা বা যে কোনো কিছু তো অনেক অনেক অতি পরিশ্রম যেটাকে বলে, সেখানে কিন্তু শরীরে কোনো শক্তি আর তার অবশিষ্ট নেই। ওই ওভার এক্সস্টনে মানুষ মারা যায়। কিন্তু আমি যেহেতু প্রচুর পরিমাণে খেতে থাকি, আমি তো কন্টিনিউ খেতে থাকি ওখানে। ছাতু চাম্পা বলে, শেরপাদের একরকম বার্লি থেকে, মানে শস্য থেকে ওটা তৈরি হয়। তারপর হচ্ছে ইয়াক মিট, মানে ওটা ওখানে শেরপারা সব বুদ্ধিস্ট এরা সব ওইটাই খায়, ইয়াক মিটের বিরিয়ানি, চর্বিযুক্ত মাংস, মাংস, এবং ওটা হচ্ছে জড়িবুটি খায়। তো ইয়াক তো পৃথিবীর মধ্যে সবচেয়ে পুষ্টিকর খাবার বলে, ইয়াক মিট খেলেই আলাদা শক্তি। কারণ আবার ওটা অনেকে তো হজম করতে পারে না, অন্যান্য পর্বতারোহীরা খেয়ে হজম করতে পারে না। রেড মিটের বাবা তো, একদম রেড মিটের বাবা, কিন্তু আমি হজম করিনি। ওখানে যে স্যুপ ম্যাগি খেয়ে কাটায়, ম্যাগিতে তো তেমন কোনো ফুড ভ্যালু নেই, কিন্তু আমি তো এই ছাতু ফল টল সব নিয়ে যাই, তারপর বিরিয়ানি, চিকেন রোস্ট সবই তো খেতে থাকি। মানে আপনি এভারেস্টে ওঠার সময় বিরিয়ানি খেতে খেতে উঠছেন, এই না হলে বাঙালি তো না। বিরিয়ানি, আপেল সব পকেটেই আমার খাবার থাকে। ক্লাইম্বিং করতে করতে যেই একটু দাঁড়ালাম, ওখানে বসা বসা নয়, দাঁড়িয়ে দাঁড়িয়ে রেস্ট, অমনি খেতে শুরু করে দিলাম। আমি বসলে কি অসুবিধা? বসলে আর ওঠা আমার হয়তো সমস্যা নেই, কিন্তু বেশিরভাগ বসাটা নিয়ম বারণ হচ্ছে, বসলে আর সে উঠতে পারবে না, ওখানেই হয়তো ঘুমিয়ে পড়ে সে মারা যাবে, প্রাণ চলে যাবে। এরকম কোনো মৃতদেহ দেখেছেন? দেখে মনে হচ্ছে জীবন্ত। হ্যাঁ, ওখানে বসে আছে, শুয়ে আছে, এবং ওখানে যেহেতু ডেড বডি পচে না ঠান্ডাতে, মানে ওরকমই একবারে জীবন্ত মানুষই ওখানে থেকে যায়। আমরা দূর থেকে ভাবছি কেউ হয়তো বসে রেস্ট নিচ্ছে, কাছে গিয়ে দেখলাম যে সে আর বেঁচে নেই, ওটার মৃতদেহ একটা। খারাপ লাগে, খুবই খারাপ লাগে, কারণ তার পরিবারের কিরম কষ্ট দুর্দশা, এবং সেরকম তো আমাদের সাথেও কখনো ঘটে। অনেকে বলেন বেস ক্যাম্প 2 এর পর থেকে ধীরে ধীরে যত শীর্ষের দিকে যাচ্ছেন, রাত্রেবেলায় নাকি বাতাসের সঙ্গে আর্তনাদ ভেসে আসে।
ওইটা অনেকের হ্যালুসিনেশন হয়, তো হ্যালুসিনেশনে সেইটা হয়, কিন্তু আমার ক্ষেত্রে সেইটা কখনো হয়। ইয়েতির সম্পর্কে আপনার ধারণা কি? আপনি মনে করেন এরকম তুষার মানব, রহস্যময় তুষার মানব? এখন তো নেই। আদিম যুগে যখন ডাইনোসর ছিল তখন যদি থেকে থাকতে পারতো, তখন তো সব পশুই এরকম বড় বড় ছিল, কিন্তু এখন আমরা কখনো দেখতে পাইনি। তবে তুষার চিতা, তুষার ভাল্লুকের পায়ের ছাপ দেখেছি, তাও সেটা 15,000 ফুটের নিচে। 15,000 ফুটের ওপরে তো কোনো পশু পাখি কিছু নেই, গাছপালা নেই। পাহাড়ি ছাগল তো তারাও তো আমরা দেখেছি সুউচ্চ পাহাড়ে তারা বেয়ে বেয়ে চলে যায়। তারা বেয়ে বেয়ে চলে যায়, কিন্তু ওগুলো 15-16,000 ফুটের বেশি উঁচু জায়গা নয়, এবং ওরা ওই সল্টটা চেটে চেটে খায়, ওটাই ওরা বেঁচে থাকে। নুন যেটা পাহাড়ে থাকে, হিমালয়ান সল্ট বলে, ওটাই ওদের খাদ্য। কিন্তু তার চেয়ে ওপরে যেহেতু অক্সিজেন কম, ওখানে তো পোকামাকড়ও বাঁচে না, এমনকি ভাইরাস ব্যাকটেরিয়াও বেঁচে থাকে না ওই উচ্চতা। ওই জন্য ডেথ জোন বলে 26,000 ফুট হয়ে গেলে। তো যা আছে মোটামুটি 16-17,000 ফিটের নিচেই পশু পাখি পাওয়া যায়। তার নিচে তুষার চিতার আমরা পায়ের ছাপও দেখেছি, কিন্তু তার উপরে আর কিছু। Gauri Devi Institute of Medical Sciences and Hospital, GT Road, Rajpath, Durgapur. Best place to study. For contact us, call 7797662222, 9775696237. কোভিডের সময় কোথায় ছিলেন? ধৌলাগিরি অভিযানেই ছিলাম, এবং ধৌলাগিরি আমি তো অক্সিজেন ছাড়াই করেছি, কিন্তু ধৌলাগিরি ওই অভিযানের খরচ বাঁচানোর জন্য আমি ট্রেনের জেনারেল কম্পার্টমেন্টে টয়লেটের পাশে খবরের কাগজ পেতে বসে চলে গেছি করোনা পিরিয়ডে। এবং নেপালে বাসের সিট নিতে গেলে বেশি টাকা লাগবে, আমি মেঝেতে বসে গেছি এবং রাত্রিবেলা বাসের মেঝেতে ঘুমোচ্ছি, লোকজন জুতো পরেই আমার গায়ের ওপর দিয়ে মারিয়ে দিয়ে চলে যাচ্ছে, এবং বাসের মেঝেতে ঘুমোচ্ছি, জুতো আমার মুখের ওপর, মাথার ওপর জুতো রাখা, এই অবস্থাতেই গেছি। এবং ফলে আমার করোনাও হয়ে গিয়েছিল। যখন কাঠমান্ডু পৌঁছলাম, হঠাৎ করে হোটেলে ঘুমোচ্ছি, মাঝরাত্রিরে আমার ঘুম ভেঙে গেল, এবং দেখছি যে আমি তখন বুঝলাম কয়েক ঘন্টার মধ্যে কিভাবে অ্যাটাকটা করে, আর আমি শ্বাস প্রশ্বাসই একদম নিতে পারছি না, ঘুম ভেঙে গেছে। উঠে পড়েছি, দেখছি মাথা পুরো টলছে, হেঁটে জল খেতে যাচ্ছি, দেখছি যেতে পারছি না, টলছে। তো জল খেতে গিয়ে দেখছি একদম বমি পাচ্ছে, জলটাও গিলতে পারছি না। তো ওইভাবে আমি 12-13 দিন কাটিয়েছি, ঘুমোতে পারিনি, খেতে পারিনি, না খেয়ে। এবং ধৌলাগিরি বেস ক্যাম্প যারা গেছেন জানেন যে কত টাফ, ধৌলাগিরি বেস ক্যাম্প পৌঁছানোই একটা অভিযানের সমান। তো এবং ওখানে হিডেন ভ্যালি বলে একটা বেস ক্যাম্প যেতে পড়ে, যেটা হচ্ছে ওই হিডেন ভ্যালিতে অনেক মানুষ মারা গেছে, যে কারণে ওটাকে মৃত্যু ভ্যালিও বলে, মৃত্যু ভ্যালিও বলা হয়। হ্যাঁ, এবং অনেকে নিরুদ্দেশ, তাদের খুঁজে পাওয়া যায়নি। তো সেই ওই করোনা নিয়ে খাওয়ার দাওয়া নেই, বমি পাচ্ছে, ঘুমোতে পারছি না, এবং শ্বাস প্রশ্বাস নিতে পারছি না, জোরে জোরে যত গায়ের জোর আছে শ্বাস প্রশ্বাস নিচ্ছি। গিয়ে ওই বেস ক্যাম্প পৌঁছলাম। তো এবার বেস ক্যাম্প পৌঁছে এবার ততদিনে তো 13-14 দিন হয়ে গেছে। তারপর আবার কি ওখানে গিয়ে মাটন স্যুপ খেলাম, সব ভেজিটেবল আর মাটন দিয়ে স্যুপ। কেন জানি না ওইটা খাওয়ার পর আবার দেখলাম একটা আলাদা শক্তি চলে এলো। তারপর হচ্ছে ওখানে পাহাড়ে যে পুজো হয়, আমরা ক্লাইম্বিং করার আগে যে পুজো করি, লামা থাকে যে শেরপা লামা, তো এবার ওই পুজোর মধ্যেও আর একটা দেওয়া হয় ছাং টাইপের একটা, ওখানকার বার্লি দিয়ে তৈরি জিনিস, ওটা ছাড়া পুজো হয় না। ওটা খেয়েও দেখলাম আবার একটা আলাদা শক্তি চলে এলো। তারপর দেখি করোনা তো চলেই গেল, তখন তো খুবই দেখছি আলাদা এনার্জি। আপনার কাছে তাহলে করোনার ওষুধ ছিল ছাং আর মাটন শাকসবজি দিয়ে স্যুপ। হ্যাঁ, এটা যদি আগে জানতো কত লোক ছাং খেয়ে বসে থাকতো। হ্যাঁ, আবার অনেকে সহ্য করতে পারে না, কিন্তু আমার ওইগুলো খুব ভালো সহ্য হয় শরীরে। আর তার উপর হাই অল্টিটিউডে পৌঁছে গেলে তো আমি যতই অসুস্থ থাকি, হাই অল্টিটিউডে গেলে আমি একদম সুস্থ হয়ে যাই। তারপরে তো এই ক্লাইম্বিং শুরু করে দিলাম। ধৌলাগিরিকে বলা হয় আবার তুষার ঝড়ের পর্বত, ওটার নামই ধৌলাগিরি ওই জন্য। তো তারপরে তো আবার সেই আমি তো অক্সিজেন ছাড়া করলামই, তার আগে আবার ওই যে বললাম 3 দিন আমি ক্যাম্প 2তে আবার একা কাটিয়েছি, এবং ভালোই, একা তো আমার কোনো ভয়ও লাগছে না, এবং বিরিয়ানি খাচ্ছি, চিকেন রোস্ট খাচ্ছি, খেয়ে খাওয়া দাওয়া করছি, ঘুমোচ্ছি, ফটো ভিডিও করছি, পুরো একা একা, কোনো ভিড় নেই। এই বিরিয়ানি, চিকেন রোস্ট এগুলো তো অত ঠান্ডায় পচার তো কোনো সম্ভাবনা থাকে না। ওই জন্য পচে না, আমরা বেস ক্যাম্প থেকে সব রান্না করে নিয়ে যাই, আর বিউটেন গ্যাস বার্নার নিয়ে যাই,
ওই বরফ কেটে এনে বরফ গলিয়ে করে খাই। আবার ওখানেও আর একটা অলৌকিক ঘটনা ঘটলো, আমি তো পুরো একা ছিলাম, তো আমার তাঁবুটা ছিল, আরো দুপাশে তাঁবু ছিল, সেটা শেরপারা লাগে তারা আগেই লাগিয়েছিল, দিয়ে নিচে চলে গিয়েছিল। তো ওই একা থাকার সময় তুষার ঝড় যখন চলছে, ওপর থেকে তুষার ধস নেমেছিল, অ্যাভালাঞ্চ যেটা বলে, অ্যাভালাঞ্চে চাপা পড়ে গেলে তো কেউ বাঁচে না। এটাও একটা অদ্ভুত ব্যাপার যে আমি কিন্তু তিনটের মধ্যে আমি নিজেই চুজ করলাম যে মাঝখানটাতেই থেকে যাই, আমি একা আছি। ধসটা যে গেছে দুপাশে দুটো তাঁবুকে পুরো চাপা দিয়ে চলে গেছে, এবং আমার তাঁবুটা পুরো একদম আমি অক্ষত ছিলাম আর কি। তো ওপর দিয়ে আমি রাত্রিরে আওয়াজ পাচ্ছি, বরফের টুকরো ফুকরো এসে তাঁবুতে ড্রপ খেয়ে আর কি যাচ্ছে, সেই টুক ঢুক ঢাপ করে আওয়াজ আসছে। তো পরদিন সকালে দেখলাম যে অ্যাভালাঞ্চ একটা নেমেছে, কিন্তু আমার তাঁবুর পেছনে একটা ফাটল ছিল, ক্রিভার্স বললাম না, গ্লেসিয়ারে ফাটল থাকে, ওই কারণে অ্যাভালাঞ্চটা এসে ওই ফাটলে ঢুকে গেছে বলে আমার তাঁবুর ওপর দিয়ে আসেনি, কিন্তু বাকি তাঁবুর দুটোর ওপর দিয়ে চলে গেছে। এবং এরপর থেকে কি তাহলে তাঁবু করলে একটু দেখে নেবেন? এইবার এই অভিজ্ঞতাটা হলো যে ফাটলের কাছাকাছি তাঁবু করলে আবার যদি বরফের ঢাল থাকে, সেখান থেকে ফাটলটা থাকলে, গার্ড থাকলে, তাহলে অ্যাভালাঞ্চটা আসে না। কিন্তু ওটাও একটা অদ্ভুত ব্যাপার, একা গেছি এবং তিনটার মধ্যে আমি যে কোনোটা সিলেক্ট করতে পারতাম, কিন্তু যেটাই রইলাম তুষার ধসে আজ পর্যন্ত কেউ বাঁচেনি, সেখানে আমি একা থেকেও তুষার ধসেও আমি বেঁচে গিয়েছিলাম। অসাধারণ। এরকম যত ঘটনা শুনবো তত আরো ভালো লাগবে, কিন্তু সময়ের কাছে তো আমাদের হেরে যেতেই হবে। কোথাও কি মনে হয় এখনো অনেক কিছু আছে যা বুদ্ধিতে ব্যাখ্যা নেই, যেমন কৈলাস পর্বত? হ্যাঁ, কৈলাস পর্বত আসলে পাথরের স্ট্রাকচার এমন কিছু থাকে না, সেখানে ওটা আরো কঠিন হয়ে যায়। তো কৈলাস পর্বতে একদম খাঁজ একদম নেই, মানে তেলা পুরো পাথরটা, যে কারণে, এবং একটাই পাথরে একদম নিচ থেকে ওপর অব্দি একদম তেলা, তো সেই কারণে ওঠাটা খুবই কঠিন। অনেকে বলেন এটা নাকি আসলে পিরামিড। এইবার নানা রকম পাহাড়ের প্রকৃতিরই তৈরি, এবার সেইটা নিয়ে আবার নানা রকম অলৌকিক গল্প বা এগুলো অনেক ছড়িয়ে পড়ে। আসলে প্রকৃতি আবার এমন অলৌকিক কিছু বানায় না যেগুলো আবার কিন্তু অলৌকিক গল্পকেও অনেক সময় ছাড়িয়ে যায়, বাস্তব, হ্যাঁ, প্রকৃতির বাস্তবটা অনেক সময় অলৌকিককেও ছাড়িয়ে যায়। কৈলাস আপনার জীবনে তো বারবার দেখছেন। একদমই তাই, সেটাও আমি দেখেছি, মানে আমার জীবনে এত কিছু বাস্তব ঘটনা ঘটেছে যেটা কোনো কেন অলৌকিক গল্পকেও হার মানিয়ে দেবে। হ্যাঁ, তো কৈলাসে এখন আর পারমিশন দেওয়া হয় না, হোলি পিক চায়না ওটাকে হোলি পিক হিসেবে অ্যানাউন্সমেন্ট করেছে বলে ওটা পারমিশন দেয় না, যে কারণে এখন আর কেউ ট্রাইও করতে পারে না, কিন্তু তার আগে যারা ট্রাই করেছিল পারেনি কেউ উঠতে। এরপর কি লক্ষ্য? কাঞ্চনজঙ্ঘা হয়ে গেলে তো মোটামুটি সবই হয়ে গেল, এরপর লক্ষ্য কি? হয়ে গেল, এরপরে আরো আমার আছে, তারপর স্কি যেহেতু আমি করি, আমার ইচ্ছা এভারেস্টে কি আরো একবার ওঠার ইচ্ছে? হ্যাঁ, ইচ্ছা তো আছে, এবং উইন্টারে এখনো পর্যন্ত কেউ ক্লাইম্ব করেনি, তো উইন্টারে এভারেস্ট এবং 8000 মিটার করার এবং স্কি ডাউন করার, সেইগুলো আরো অনেক কিছু। আপনি এভারেস্ট থেকে স্কি ডাউন করে নামবেন এরকম ইচ্ছে আছে? মানে প্র্যাকটিস করলে অসম্ভব বলে কিছু হয় না, সেই রকম ট্রেনিং, এগুলো বিদেশে গিয়ে ট্রেনিং গুলো নিতে হবে, সেই সুযোগ যদি পাওয়া যায়। অবশ্যই অসম্ভব ভালো লাগছে, আরো শুনতে ইচ্ছে করছে। আপনার অভিযানের পর ফিরে আসুন, আবার সে গল্প শুনবো, ছবি দেখবো। আপনার কাছ থেকে আমরা অনেক কিছু শিখতে পারলাম। একটা বিরাট কাজকে যদি ছোট ছোট করে ভেঙে নেওয়া যায়, তাহলে বোধহয় যুদ্ধ জয় সেই কৌশলে খুব দ্রুত হওয়া সম্ভব। আবার শর্টকাট নয়, গোটা জীবনে সেই সংযম রাখতে হবে, পরিশ্রম করতে হবে। এবং আপনার কাছ থেকে জানলাম যে ভালো মনের মানুষ হলে প্রকৃতি মানুষকে সাহায্য করে। এত খারাপের মধ্যে, এত অন্ধকারের মধ্যে এই ভালো হওয়ার যে আপনি কথা বললেন, এটা বোধহয় এই সমাজে এই মুহূর্তে খুব জরুরি। অসংখ্য ধন্যবাদ পিয়ালি। আপনি আশ্চর্য মানবী হয়ে, এরকম সদা হাস্য হয়ে, বাচ্চাদের অঙ্ক শিখিয়ে আপনি এগিয়ে চলুন। আমরা আর প্লাস নিউজ এবং গোটা বাংলা, গোটা দেশ নিশ্চয়ই আপনার সঙ্গে থাকবে। থ্যাংক ইউ, সবাইকে প্রণাম জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক এগিয়ে চলুন। খুব ভালো লাগলো আমার প্রোগ্রামে এসে।